আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা কমেন্টে একটু জানাও। আচ্ছা, আজকে তোমাদের যে পরীক্ষাটা হয়েছে ওখানে একটা প্রশ্ন ছিল যে এরকম, আরএনএ কখন তৈরি হয়? G1 S G2। আমি কিন্তু তোমাদের বলেছি যে আরএনএ এমন একটা জিনিস, একটা কোষ বিভাজনের আগে পরে সবসময় প্রোটিন তৈরি হতে হয় কোষের ভেতরে, সব সময় তৈরি হতে হয়। যেহেতু প্রোটিন তৈরি হতে হয়, তাহলে আরএনএ ছাড়া তো প্রোটিন তৈরি করা সম্ভব না, রাইট? তাহলে আরএনএটা সব জায়গায় তৈরি হবে। G1-এ হবে, এসে হবে, G2-তে হবে, কোষ বিভাজন ধাপ যখন প্রবেশ করবে তখনও হবে। বইয়ের ক্ষেত্রে কি লেখা আছে? টেক্সট বুকে G1 প্রথম ধাপ, উপাদান এখানে তৈরি হয়। ডিএনএর উপাদান আছে, আরএনএর উপাদান আছে, দুইটা উপাদান এখানে তৈরি হয়। ওকে, আমরা তো জানি এস ধাপে ডিএনএ তৈরি হয়। তোমরা তোমরা যারা 1 নাম্বার চ্যাপ্টার আমার কাছে পড়ছো তাদের জানার কথা, কিংবা যারা পড়ছো সবাই জানো যে আমরা ডিএনএ কখনোই তৈরি করতে পারবো না যদি না আমরা একটা আরএনএ তৈরি করতে না পারি। জানো এটা? একটা আরএনএ বা একটা ছাঁচ তৈরি করতে হয়, করে সে করে কি ডিএনএর একটা খণ্ড আগে তৈরি করে, এটা সরে গিয়ে বাকিটা ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? যেমন ইট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ইটের জন্য একটা কাঠের ফর্মা আছে যেটাতে মাটি ঢোকানো হয়, ইটের মতো সাইজ করতে হয়। ওই কাঠের ফর্মাটা আগে তৈরি করতে হবে, তারপর তুমি ইট তৈরি করতে পারবা। তো বেসিক ব্যাপারটা হচ্ছে বইয়ে যেটা বলা আছে, ডিএনএ যেহেতু এখানে তৈরি হচ্ছে, তাহলে তখনই আরএনএটা আগে তৈরি করে নেব, তারপর ডিএনএটা তৈরি করব। বোঝা গেল? এইরকমই। তাহলে ডিএনএ আরএনএর উপাদান এখানে তৈরি হয়। আজিবুর স্যারের বইয়ে স্পষ্ট করে লেখা আছে এখানে ডিএনএ হয়, তৈরি হয়, আরএনএ তৈরি হয়। এক, হাসান স্যারের বইতে স্পষ্ট এটা লেখা আছে যে এখানে ডিএনএ তৈরি হয়, এখানে তার ডিএনএ এবং আরএনএর উপাদান তৈরি হয়। আরএনএ যে এখানে তৈরি হয় এটা বলা নাই, বাট আমি বলছি সবখানে আরএনএ তৈরি হয়। এই সব ধাপ কোষ বিভাজন ধাপেও তৈরি হয়। ওকে, তাহলে এটা নিয়ে আমরা আর কনফিউজড হব না। দেখো, আমি যাই পড়াই না কেন, অনেক সময় আমি এমন কিছু কথা বলি যেগুলো তোমাদের বোঝার জন্য বলি। বইতে তো এত কিছু দেওয়া নেই, বাট আমার ক্লাস করো আর যাই করো, টেক্সট বুকে ফিরে যেতে হবে। টেক্সট বুক যা বলবে পরীক্ষার আনসার তাই করতে হবে, রাইট? লুক, মাইটোসিস। তো মাইটোসিস নিয়ে লাস্ট ক্লাসের সময় একজন গ্রুপের মধ্যে একটা ভিডিও শেয়ার দিয়েছো। ফ্রি ক্লাসে আমি গল্প করেছি, গল্পে গল্পে মাইটোসিস পড়িয়েছি। তো আজকে অত গল্প করব না, বেসিক পড়তে আমাদের যথেষ্ট সময় লাগবে। তো আমরা ব্যাপারটাকে আসলে একবারে বোর করেও ফেলবো না। আমি জাস্ট তোমাদের সহজ করে দিয়ে দিই, যে তোমরা যেন বুঝতে পারো যে কোন ধাপে কি ঘটনা ঘটতেছে, এটা যেন কখনোই ভুল না হয়। লুক, তোমরা সবাই জানো মাইটোসিস, লাস্ট ডেতে আমি বলেছি এই মাইটোস শব্দের অর্থ হচ্ছে তন্তু। কি তন্তু? স্পিন্ডল তন্তু। ক্লিয়ার? মাইটোস শব্দের অর্থ থ্রেড বা সুতা বা তন্তু। কোন তন্তুর কথা বলছে? স্পিন্ডল তন্তু, রাইট? ওসিস, ওসিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। তাহলে বলো তো মাইটোসিস বলতে আসলে কি বোঝায়? স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া। তাহলে এটা আসলে কোনো কোষ বিভাজন প্রক্রিয়া নয়। তোমরা যখন শৈবাল ছত্রাকে যাবা, তখন গিয়ে আমি তোমাদের ওখানে দেখাবো, যদি যাওয়ার সুযোগ হয়। শৈবাল ছত্রাক আছে এবার 9 এডমিশনে, যদি ফুল সিলেবাস হয় আমি তোমাদের পড়াবো এটা, যে সূত্রাকার কোনো কিছু তৈরি করা মানেই হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিস মানে যে কোষ বিভাজন, ব্যাপারটা এমন না। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন বলি কেন আমরা মাইটোসিসটাকে একটা কোষ বিভাজন বলেছি। এই জন্যই বলেছি যে
স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া যখন ঘটে তাহলেই কোষটা সমান সমান হয়ে দুই ভাগে চলে যেতে পারে। ডিএনএ বা আরএনএ ডিএনএ বা ক্রোমোজোমের সংখ্যাগুলো সমান সমান হয়ে দুই দিকে যেতে পারে। তাহলে এখন বলো তো মাইটোসিস মানে কি? স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া, নট কোষ বিভাজন প্রক্রিয়া। ওকে, তো এটা তোমরা জেনে রাখো, এটা বেসিক। বাট মাইটোসিসের যখন সংজ্ঞা দিবা তখন লিখবা যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয়, দুইটারই ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কিছু করার নাই, বইতে বলা আছে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তো এখানে যদি একটা ক্রোমোজোম থাকে তাহলে দেখা যাবে এটা তো একটা, এটা তো একটা, তাই না? তো কেমনে একটা জিনিস দুইটা হয়ে গেল? খুব সহজ জিনিস। আমরা যখন এস দশায় ছিলাম তখন আমরা ডিএনএকে ডাবল ডিএনএ বানাইছি, তাই না? প্রোটিন যেগুলো ছিল এটাকে হচ্ছে ডাবল প্রোটিন করছি। দেখো, ডিএনএটাকেও ডাবল করছি এস দশায়, প্রোটিনটাকে আমরা ডাবল করে নিছি G1 দশায়, রাইট? তো দেখো তো, ধরা যাক এই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ওকে, তাহলে একটা যদি হিস্টোন প্রোটিন এখানে থাকে তাহলে এখানে কয়টা হিস্টোন প্রোটিন? দুইটা প্রোটিন, ঠিক না? এখানে যদি একটা ডিএনএ থাকে তাহলে এখন বলো তো এখানে কয়টা ডিএনএ আছে? ডাবল পরিমাণ ডিএনএ আছে, তাই না? তাহলে দেখো, এই যে সব কিছু ডাবল ডাবল, এটা হলো এই যে এটা। তাহলে এইটাকে আমরা যদি ভাঙি তাহলে এরকম একটা পাবো, এদিকে আর একটা পাবো, অর্ধেক করলাম। এখানে যে একটা সুতাকে এদিকে দিলাম, একটা সুতাকে আমরা এদিকে দিলাম। দেখো, এইটা থেকেই আসলে আলটিমেটলি এইটাই তৈরি হলো, তাই না? এইটাকে আমরা প্রথমে ডাবল করছি, এই যে দেখো এটা। তারপরে এটাকে ভেঙে আমরা দুটো বানিয়েছি। তো মাঝখানে ধাপটার কথা আমরা ভুলে যাই, তাহলে একটা থেকে তখন আমরা দুটো বানিয়েছি। ওকে, তাহলে আমরা আমাদের লজিকটা জানলাম যে একটা কোষের যা ডিএনএ ছিল বা ক্রোমোজোম ছিল, পরের ক্রোমোজোম গিয়ে পরের দুইটা কোষ তৈরি করার পর আগের মতোই ক্রোমোজোম আছে। কাহিনী কি? কাহিনী মানে হচ্ছে তোমার কাছে 100 টাকা ছিল, তুমি যখন দুটো সন্তান তৈরি করেছো তখন তাকে 50 তাকে 50 দিতে হবে। এটা খুব বিপজ্জনক। তারপর তোমার সন্তানের মধ্যে ওরা গরিব হয়ে গেল, তাই না? তোমার মতো তো 100 টাকার মালিক তাদেরকে রাখতে হবে। এই জন্য তুমি করছো কি, তুমি সন্তান পয়দা করার আগে আর একটু কাজ করে তোমার কাছে 200 টাকা করছো, জাস্ট পয়দা করার আগে। তো পয়দা করার আগের ধাপটার নাম কি ছিল? ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। করে দুইটা সন্তান জন্ম দিলা, তোমার কাছে এখন 200 টাকা দুইটারে দিয়ে দিলা। তার মানে তুমি আলটিমেটলি 100 টাকার মালিকই আর সারা জীবন ছিল, শুধু সন্তান পয়দা করার আগে ডাবল করছো, করে দুইজনকে দিয়ে দিলা। এই হচ্ছে ঘটনা, বাকি সব ভুলে যাও। তাহলে বলো তো, ডিএনএ ডাবল হয় কখন? কোষ বিভাজনে। তোমাদের আমি এখন দুটো প্রশ্ন দিই, বলো তো, ডিএনএ দ্বিগুণ হয় কখন আর ক্রোমোজোম দ্বিগুণ হয় কখন? বলো, এনি আইডিয়া? মুন্না, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে ডিএনএ দ্বিগুণ হয় ইন্টারফেজে, ইন্টারফেজ বা এস দশায়, তাই না? তাহলে আজকে আমরা দেখব ক্রোমোজোম কিভাবে দ্বিগুণ হয় সেটা। ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে ডিএনএর দ্বিত্বন বা ডিএনএ দ্বিগুণ হওয়া, আর একটা হলো ক্রোমোজোম দ্বিগুণ হওয়া। কি ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে বুঝতেছো না? এগুলো কি জিনিস? কিছু বুঝতেছো না? তুমি তো জানো যে এটা হচ্ছে ডিএনএ, এটা তো জানো। তো কাজ করে, এটার ভেতরে আমি একটা কলাম দিলাম, একটা প্রোটিন, তাহলে এটার নাম এখন ক্রোমোজোম। সুতাটা হচ্ছে ডিএনএ, আর এই মাঝখানে যেটা দিলাম এটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। ওকে, তাহলে ডিএনএ ইকুয়াল কি, ক্রোমোজোম ইকুয়াল কি, হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। ওকে, মোটামুটি অনেক কোশ্চেন থাকে মানুষের মনের মধ্যে, একটা ধারণা পাওয়া গেল যে আমি এতদিন ডিএনএ এবং ক্রোমোজোম দুইটা আলাদা করতে পারতাম না, এখন পারি। আচ্ছা,
এটা কিন্তু কোষ বিভাজনের সময় হয়, ক্রোমোজোম দ্বিগুণ। প্রিয় স্টুডেন্ট, আমরা পড়ছিলাম মাইটোসিস, তাই না? স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া, বাট মাইটোসিসের সংজ্ঞাটা বইয়ের মতো লিখতে হবে। তাহলে আমরা এখন কাজ করি, ধাপে ভাগ করি। তোমরা তো জানোই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমরা তো এটা জানো যে কোষ বিভাজনের মাইটোসিসের ধাপ হচ্ছে 5টা। ওকে, তো আমি একটু বলে রাখি তোমাদের। এর আগে কি ঘটনা ঘটেছিল? ইন্টারফেজ। ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। যখন তুমি সবকিছু দ্বিগুণ করেছো, কোষের সংখ্যা বাদে। মানে তোমার একটা কোষ ছিল, একটা কোষই আছে, বাট কোষের ভেতরে যা যা ছিল সবগুলো দ্বিগুণ হয়ে গেছে। তো এখন দেখো কোষটাকে যদি ভাগ করি, তাহলে দেখো এদিকে অর্ধেক গেল, এদিকে অর্ধেক গেল। তাহলে একটা কোষ ছিল স্বাভাবিক, তুমি এটাকে দ্বিগুণ করছো, করে ওইটাকে আবার 2 ভাগ করে কোষ বানাইছো। তার মানে এই কোষটা বাবা কোষ যা, সন্তান কোষ তাই, শুধু মাঝখানে আমরা একটা দ্বিগুণ পর্যায়ে গেছিলাম। এই পর্যায়টার নামই হচ্ছে ইন্টারফেজ। সব শেষ। তার মানে বলো তো, আমরা একটা কোষে ছিলাম, ইন্টারফেজ ওই একটা কোষে ছিল, খালি ভেতরের জিনিসগুলো দ্বিগুণ হয়েছে, তাই না? ঘটনা শেষ। আমরা কয়েকটা জিনিস ভুল করি। কি কি ভুল করি? কোষ বিভাজনের সময় একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর ভেতরে থাকে কি? ক্রোমোজোম। একটু ভালো করে খেয়াল করো, এর ভেতরে থাকে ক্রোমোজোম। তো পুরো যে আমি 5টা ধাপ লিখছি না, পুরো ধাপটাই কিন্তু আমরা এই জিনিসটাকে নিয়েই ঘটাবো। এই যে ভেতরে যা আছে, টার্গেট হলো এগুলোর উপরে। তার মানে এদিকে কি আছে না আছে আমরা এগুলোর প্রতি কোনো নজর দেব না। তাহলে এখন বলো তো, কোষ বিভাজন বা মাইটোসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন না হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন? এগুলাই শুধু দ্বিগুণ করা, ভাগ ভাগ করে অর্ধেক করে দেওয়া, নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজন মানে হচ্ছে ক্যারিওকাইনেসিস। কাইনেসিস, ক্যারিয়ন মানেই কিন্তু নিউক্লিয়াস। কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে গতি। গতি মানে হচ্ছে কি, অর্ধেক হয়ে এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, মানে গতি পাওয়ায় তো, রাইট? তাই না? তাহলে এখন বলো তো, মাইটোসিস বলতে আসলে কি বোঝানো হয়? ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, নাকি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন? একটা জিনিস দেখো, এটা আমরা কেন করি? এটা আমরা একটা কাজ এই জন্যই করি যে বাপের কাছে 46টা ক্রোমোজোম ছিল, যে সন্তানগুলো হবে এদের মধ্যে যেন 46টা ক্রোমোজোম থাকে। যদি আমরা এটা দ্বিগুণ না করতে পারতাম, অর্ধেক অর্ধেক হয়ে যেত। তার মানে বাপের 46টা ক্রোমোজোম, বাপ মানুষ, আমার 23টা ক্রোমোজোম, তাহলে আমি মানুষ না। কারণ 23টা ক্রোমোজোম, তোমরা তো জানো একটা বৈশিষ্ট্য তৈরি করতে 2টা করে ক্রোমোজোম লাগে। তাহলে বাপের ছিল 46, মানে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে তার হাত, পা, চোখ, মুখ সব হয়েছে 23 জোড়া ক্রোমোজোম দ্বারা। আমার সিঙ্গেল আসলো শুধু 23টা ক্রোমোজোম। তার মানে প্রত্যেকটা ক্রোমোজোম সিঙ্গেল 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 আসলে এই সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোমগুলো কাজ করতে পারবে? পারবে না। তাহলে একটা দেখো তো, বাবার 23টা শুক্রাণু, মায়ের 23টা ডিম্বাণু, 2টা মিলে হচ্ছে জাইগোট,
46টা বা 23 জোড়া। ওকে, 46টা হয় বলেই বাবা ছিল 46, মা ছিল 46, মা থেকে যখন একটা ডিম্বাণু তৈরি হয় ওটা 23টা, অর্ধেক ক্রোমোজোম। বাপ 46, বাপের জন্য একটা শুক্রাণু তৈরি করে, মায়োসিস বিভাজন ঘটে আর কি, 23টা ক্রোমোজোম, দুইটা মিলে আবার হয় 46। তার মানে বাপ যেমন সন্তানের ক্রোমোজোম তেমন, মা যেমন সন্তানের ক্রোমোজোম তেমন। যদি এমন হতো যে 23টা, তার মানে ধরা যাক ডিম্বাণু থেকে একটা সন্তান হয়েছে তার 23, শুক্রাণুটাই একটা সময় একটা মানুষ হয়ে গেল 23। এর একটা বিপদ আছে। বিপদটা হলো শুক্রাণু থেকেই যদি বা 23টা ক্রোমোজোমই যদি কোনো একটা বৈশিষ্ট্য, মনে করেন একটা হাত তৈরি করার জন্য ডাবল শুক্রাণু লাগে, এক জোড়া, যদি সিঙ্গেল একটা ক্রোমোজোম পারতো এইটা, তাহলে একটা শুক্রাণু একটা মানুষে পরিণত হইতো, তাহলে মা লাগতো না পৃথিবীতে। ডিম্বাণুর যদি প্রত্যেকটা সিঙ্গেল 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 ক্রোমোজোম যদি একটা করে বৈশিষ্ট্য তৈরি করতে পারতো, তাহলে একটা ডিম্বাণু একটা সন্তানে পরিণত হইতো, আর কোনো বাবা লাগতো না। কিছু বুঝলা? এই হচ্ছে ঘটনা। আমি বেশি কথা বলতেছি। স্টুডেন্ট, যাই হোক, একটা কোষ নিয়ে আসলা তুমি, আগে সব কিছু ডাবল করে রাখছো, এখন তুমি করবা কি, নিউক্লিয়াসটাকে 2 ভাগ করে ফেলবা। নিউক্লিয়াস 2 ভাগ করলে পরবর্তীতে আমরা সাইটোপ্লাজমটা অর্ধেক অর্ধেক করে দুজনকে দিয়ে দেবো। কোষের মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিব, মানে একটা কোষ প্রাচীর আর কি, হয়ে গেল 2টা উদ্ভিদ কোষ। ওকে, শেষ। প্রোফেজ ধাপে কি হবে? আমি কিন্তু গল্প বলেছি, আর ওই গল্পটা নিয়ে আমি যাব না। আমি একটা কোষের ছবি এখানে অ্যাড করি। তোমরা শুধু আজকে দেখো যে কেন এগুলো ঘটতে হয়। প্রথমে কি, আমরা তো ক্রোমোজোম দেখতে পাই না, ক্রোমোজোমগুলো এইরকম করে সুতার মতো হয়ে থাকে। ক্রোমোজোম যখন সুতার মতো হয়ে থাকে তখন তাকে বলে ক্রোমাটিন। এই টিন মানে হচ্ছে থ্রেড বা সুতা, দেখছো? তাহলে ক্রোমাটিন শব্দের অর্থ হচ্ছে সুতার মতো ক্রোমোজোম। আচ্ছা তুমি বলো তো, এরা যদি এরকম করে সুতার মতো হয়ে হাত পা ছড়ায় চারপাশে বসে থাকে, তাহলে কি খেলা হবে এখানে? তুমি মনে করো হাত পা ছড়ায় শুয়ে আছো, তুমি আজকে দৌড় খেলায় নামবা, মানে দৌড় প্রতিযোগিতা আছে তোমার, স্প্রিন্ট আছে, হাত পা ছড়ায় শুয়ে আছো, তুমি খেলায় নামতে পারবা না? তোমাকে কি করতে হবে? হাত পা জুড়ে যা কিছু ছিল সব সরিয়ে ফেলতে হবে, একা এরকম করে স্থির হতে হবে, করে নিজেকে ছোট করতে হবে। দৌড়ের ফিনিশিং যেখান থেকে স্টার্ট করবে স্প্রিন্ট, সেখানে গিয়ে দাঁড়াইতে হবে, মানে কি নিজেকে ছোট করতে হবে, বুঝো নাই? তারপর ছড়িয়ে থাকা যাবে না। তো দেখছো, এই জন্যই কিন্তু সুতাগুলা ছোট হওয়া শুরু করবে। তাহলে কোষ বিভাজন কিন্তু দেখো শুরু, তার মানে আমরা এখন কি পড়তেছি? প্রোফেজ, প্রথম ঘটনা, প্রথম সময়। তাহলে এই জন্য সুতাকে কিন্তু ক্রোমাটিনকে ক্রোমোজোমে পরিণত করতে হয়। ক্রোমোজোম মানে কি দেখো তো, তুমি যদি ভাবো যে এগুলো হচ্ছে পানির পাইপ, কিসের পাইপ? পানির পাইপ। তুমি যদি এখন এই জিনিসগুলোকে ছোট করতে চাও, তাহলে পাইপ থেকে পানিগুলো বের করে দিতে হবে না? লুক, তাহলে কি করবা তুমি? ক্রোমাটিনের ভেতর থেকে, ক্রোমাটিন থেকে পানি বাইর করে দিবা, মানে জল বিয়োজন। জল বিয়োজন শুরু হবে, এই পাইপগুলোর ভেতর থেকে জল বিয়োজন শুরু হবে, H2O। তাহলে একটা পাইপ থেকে যখন জল বিয়োজন শুরু হবে, তখন পাইপটা কি হবে? শ্রিঙ্ক করবে, পাতলা সরু হবে, নিজে কি হবে? কিসমিসের মতো শুকিয়ে যাবে। কিসমিসের মতো যদি শুকিয়ে যায় তাহলে কি হবে? ছোট হলো না? তখন বলো তো কি হবে? এখন ক্রোমোজোমগুলা জল বিয়োজন যদি শুরু হয় পাইপগুলোর ভেতর থেকে, তখন ক্রোমাটিনগুলা ছোট হবে। ছোট মানে আর কি? খাটো হবে, সরু হবে। পাইপ থেকে তুমি পানি বের করে দিছো, এখন সরু হওয়া শুরু হবে। আচ্ছা বলো তো, একটা স্প্রিংয়ের মতো এরকম পাইপ, ভেতরে পানি আছে, তাহলে স্প্রিংটা কি সোজা হয়ে যাবে না পানির ভেতরে চাপে? আবার তুমি যখন পানিগুলো বের করবে, তখন স্প্রিংটা কি হবে? আবার জড়িয়ে যাবে, ঠিক কিনা? তখন দেখো কি হয়, পানিগুলো বের করলে এই যে সুতাগুলো দেখতেছো,
পেঁচিয়ে 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 ছোট হবে। কিছু বুঝলা? জল বিয়োজন হলে কি হয়, পাইপটা সরু হয় এক, আবার পাইপটা পেঁচিয়ে পেঁচিয়ে যায়, শুরু হবে। 2 নম্বর হচ্ছে পেঁচিয়ে গেলে কি হবে, দেখো তো লম্বা একটা সুতা ছিল, যখন সে পেঁচিয়ে গেল খাটো হলো না, খাটো হবে। এবার একটা প্রশ্ন, আমি কিন্তু প্রথমে লিখছি শুরু হবে, রাইট? আচ্ছা তুমি বলো তো, এটা একটা ছিল সুতা, প্রথমে ভেতরে পানি ছিল পাইপের ভেতরে, যখন তুমি পানিটা বাইর করছো তখন এটা কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে না? জিনিসটা দেখো দৈর্ঘ্য বরাবর খাটো হয়ে গেল এক, 2 নম্বর হচ্ছে প্রস্থ বরাবর কি হলো, এইটা কতটুকু, এটার ব্যাস কতটুকু, অতি অল্প। পানি বের করার পর দেখো ব্যাসটা বেড়ে গেছে কিনা, বাড়ছে কিনা। তার মানে এটা শুধু খাটোই হবে না, এরা মোটাও হবে, রাইট? খাটো হবে, মোটা হবে। আচ্ছা এই জিনিসটা মনে করো শুরু, ওই যে যখন যুদ্ধ হয় না, যুদ্ধের সময় কি করে, হয় মাটির নিচে গ্রেনেড পুঁতে রাখে, মাটির নিচে বোমা পুঁতে রাখে, পা দিলে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক। 2 নম্বর হচ্ছে কোনো একটা বাসার মধ্যে অন্ধকার, অন্ধকারের ভেতর দিয়ে যেন কোনো শত্রু না আসতে পারে, ওরা করে কি একদিকে একটা গ্রেনেড রাখে, গ্রেনেড থেকে সুতা টান দিয়ে পাশে রেখে দেয়, অন্ধকারে যাওয়ার সময় তুমি দেখতে পাবে না, সুতাটাতে ধাক্কা লাগবে, গ্রেনেড থেকে পিনটা বাইরে হয়ে আসবে, গ্রেনেডটা ব্লাস্ট হয়ে যাবে। কিছু বুঝলা? তার মানে যখন সুতার মতো সরু থাকে তখন আমরা ওই সুতাটা দেখতে পাই না, বা সুতাটা যখন পেঁচিয়ে 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 মোটা করছি তখন মোটা দড়ি হয়ে গেছে, ঠিক কিনা? এখন দেখো তো, আগে এটার এই সুতারে আমরা দেখতে পাই নাই, যখন এটা খাটো এবং মোটা হয়েছে তখন কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি, দৃষ্টিগোচর হচ্ছে, আমাদের চোখে দেখা যাচ্ছে। তাহলে ক্রোমাটিন থেকে জল বিয়োজন হলে ক্রোমাটিনগুলো খাটো এবং মোটা হবে। 3 নম্বর হচ্ছে এদেরকে তখন দেখা যাবে, দৃষ্টিগোচর হবে। লুক, এখন তুমি এর গায়ে যে রং করো, একই রং কোথাও আটকাইতে পারবা তুমি? সুতায়, সুতায় রং করা যায়? যায় না। সুতাটা তুমি যখন দড়ি বানাইছো, এখন দেখো তো তুমি এর গায়ে যে রং ঢালো, তাহলে রঙের কণাগুলো কি এই ফাঁকে ফাঁকে আটকে যাবে কিনা? না, আটকাবে না। যখন আটকাবে তখন সুতাটাকে তখন রঙিন মনে হবে না, রঙের কণা যেহেতু আটকে গেছে, এখানে লাল রং দিছো, এখন এখানে লাল দেখা যাচ্ছে। তাহলে খাটো মোটা হলে আমরা চোখেও দেখতে পাবো যে রং করি, জিনিসটা রঞ্জিত হবে, রঙিন হবে। প্রশ্ন হলো রং কে করে? প্রশ্ন হলো একটা ক্রোমোজোম যে দৃষ্টিগোচর হচ্ছে মানে কি? মানে হচ্ছে আমরা যদি একটা কোষ নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি, দেখার সময় যে ক্রোমোজোমগুলো দেখতে পাই, তাহলে আমরা নিশ্চিত যে এই কোষটার এখন কি চলতেছে, কোষ বিভাজন পর্যায়ে চলছে। কোষ বিভাজন, রাইট? কোষ বিভাজন পর্যায়ে ছাড়া সাধারণত ক্রোমোজোমগুলোতে কোনো পরিবর্তন ঘটে না। এই যে কোষ বিভাজন পড়তেছি, দেখো পরিবর্তন ঘটতেছে এক। তাহলে দৃষ্টিগোচর হওয়া মানে কি? মাইক্রোস্কোপের নিচে আমরা দেখলে দেখতে পাবো, এইটাই বোঝাইছে এক। 2 নম্বর হচ্ছে রঞ্জিত হওয়া মানে কি? রঞ্জিত হওয়া মানে হচ্ছে যে তুমি আসলে আমাকে দেখাইতে চাচ্ছ যে এই যে দেখেন যে ক্রোমোজোমগুলা রং করলাম, রঙিন হইল, তার মানে কোষ বিভাজন চলতেছে, এটা প্রমাণ হইল। তাহলে কোষ বিভাজন প্রমাণ করার জন্য মাঝে মাঝে আমরা রং করি, তাছাড়া আমরা তো রং করি না। আমাদের কোষে আমরা রং করি না। তাহলে যখন আমরা ল্যাবে কাজ করছি তখন আমরা এটা করতে পারবো, যে চোখে দেখতে পাবো যদি কোষ বিভাজন চলে, রং দিলে ওরা রঙিন হবে যদি কোষ বিভাজন চলে। ওকে, কেন রঙিন হইল? কারণ এগুলো পেঁচিয়ে গেছে, ভেতরে ভেতরে রং ঢুকতেছে। কেন দেখতে পাচ্ছি? কারণ এগুলো সরু ছিল, কোষ বিভাজনের জন্য এগুলো পেঁচিয়ে 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 খাটো হয়েছে এবং মোটা হয়েছে। ওকে, সহজ জিনিস, জিনিসটাকে কেন আমরা কঠিন করতেছি? তাহলে বুঝলা লজিকগুলা? ওকে, এবার চলে আসি আমরা আসল ঘটনায়। প্রিয় স্টুডেন্ট, তুমি বলো তো, এই ক্রোমোজোমগুলোর উপরে তুমি যে কাজই করো না কেন, তুমি যদি এই দেয়ালটা না খুলে দাও, তাহলে কি ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে এদিক অর্ধেক আসতে পারবে আর এদিক অর্ধেক যেতে পারবে? পারবে না। তখন তোমাকে বাধ্য হয়ে কিন্তু কোষ নিউক্লিয়াসের যে ঝিল্লিটা আছে, এই ঝিল্লিটা তোমাকে ভেঙে দিতে হবে। কিছু বুঝলা? কেন ভেঙে দিতে হবে? কারণ এগুলো যে ভাগ হয়ে যায়, অর্ধেক ভাগ যেন এদিকে আসে, অর্ধেক ভাগ এদিকে যায়। আজকে বুঝলা কেন কোষ ঝিল্লিকে আমরা অদৃশ্য করে দিব, কোষ ঝিল্লিকে কেন আমরা ভেঙে ফেলবো। ওকে, এখন বলো তো কোষ ঝিল্লি কেন ভাঙে? আচ্ছা আমি ওটা লিখি আগে। কোষ
সরি, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমি কিন্তু ছোট্ট আরেকটা জিনিস এখানে জানিয়ে রাখি। এখানে যত ক্রোমোজোম থাকুক না কেন, এই ক্রোমোজোমের, তোমরা তো জানো এটা একটা যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোম ছবি অ্যাড করলাম, তোমরা তো জানো এই যে এই জায়গায় একটা হচ্ছে এরকম থাকে, রাইট? এরকম একটা কুঞ্চন থাকে একটা ক্রোমোজোমে যখন গঠন পড়ছো, এইটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে স্যাটেলাইট। আর একটা কুঞ্চন থাকে এই যে এই জায়গায়। প্রিয় স্টুডেন্ট, তাহলে এই ক্রোমোজোমের মাথায় একটা কুঞ্চন এখানে আছে, এই যে এটা দেখতেছো এটারও মাথায় একটা আছে, এটা দেখতেছো এটারও মাথায় একটা আছে, এটারও মাথায় একটা আছে। প্রত্যেকটার এইরকম যে কুঞ্চিত মাথাগুলো একটা জায়গায় গিয়ে আটকে থাকে। রসুনের যেমন আছে না সব সুতা একটা জায়গায় আটকে থাকে না, ঠিক তেমনি ক্রোমোজোমগুলো সবগুলো একটা জায়গায় এই কুঞ্চন অংশটা যুক্ত থাকে। সেই জায়গাটা কি? নিউক্লিওলাস। লুক, তোমরা বলো তো, এখন যদি এই জিনিসগুলো পেঁচিয়ে খাটো হয়, মোটা হয়, খেলা যেহেতু শুরু, তাহলে এখন ওরা গাছ হারা দিবে না? এই জায়গায় কি মাথায় মানে এখানে কি সবাই আটকে থাকবে? তুমি সবার হাতটা এরকম করে ধরে রেখে তাকে বলতে পারো যাও এখন খেলার জন্য প্রস্তুতি নাও? না, হাত ছেড়ে দিতে হবে। তাহলে সবগুলাই যে জায়গায় আটকে আছে মোটা দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে দানাদার ঘন একটা জায়গা আছে, এটার নাম হলো নিউক্লিওলাস। সবাই যদি এখান থেকে বের হওয়া শুরু করে, যদি বের হওয়া শুরু করে, দেখো একটু একটু করে কমতেছে, বের হয়ে গেল, দেখো নিউক্লিওলাসটা আর আছে নাই। আসছে ধরা যাক এখানে, আসছে ধরা যাক এখানে, আসছে ধরা যাক এখানে যেটা ছিল এখানে আসছে। নিউক্লিওলাসটা আর আছে নাই। দেখছো কেন নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যায়? কারণ প্রত্যেকটা ক্রোমোজোমের স্যাটেলাইটগুলো একটা জায়গায় মাথা দিয়েছিল, সবাই যেহেতু নিজেরা সরে যাচ্ছে, তাহলে নিউক্লিওলাসটা আর নাই। মানে কি, তুমি তোমার চাকরির জন্য নারায়ণগঞ্জ চলে গেছো, তুমি তোমার চাকরির জন্য সাভারে চলে গেছো, আমি আমার চাকরির জন্য চলে গেছি রংপুরে। তার মানে আমরা যেখানে আড্ডা দিতাম এই আড্ডাটা আর নাই। ক্লিয়ার? তাহলে শুধু নিউক্লিয়ার পর্দাটাই বিলুপ্ত হওয়া শুরু করবে না, এটাও বিলুপ্ত হওয়া শুরু করবে। কি ওটার নাম ছিল? নিউক্লিওলাস। বিলুপ্ত হতে শুরু করে। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, সেটা হলো এই ভদ্রলোককে কে বিলুপ্ত করে দেবে? এটা তো একটা প্রশ্ন, তাই না? এরা তো ভেতরে নিজেরা পেছিয়ে যাচ্ছে, বাট বাইরে এদেরকে কে বিলুপ্ত করে দিবে? এদেরকে বিলুপ্ত করে দিবে ওই যে বলছিলাম সাইক্লিন নাম একটা প্রোটিন। কোষ বিভাজনের মোটামুটি অভ্যন্তরীণ সমস্ত কাজকর্ম এরাই চালায়। খবর দেয় জিন, বাট চালায় এরা। তারা সাইক্লিন বলে যে প্রোটিনটা ছিল, একে তো হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলে যে শক্তি দিত একে। এই শক্তির বলে সাইক্লিন করে কি, এগুলাকে বিলুপ্ত করে দেওয়া শুরু করে দেয়। মানে কি জানো? মানে হচ্ছে এরকম করে ধাক্কা দেওয়া। ধাক্কা দিলে কি আর ওই জায়গায় যদি মশার জাল থাকে থাকবে? মাকড়সার জাল যদি থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া এগুলো কি বিলুপ্ত হয়ে যায় কোথায়? এটা কি ম্যাজিক জানে? না, ম্যাজিক জানে না। এগুলো জাস্ট টুকরো টুকরো যদি হয়ে যায়, তাহলে এগুলোকে লাইসোজোম এসে কি করবে? গ্রাস করবে। লাইসোজোম আছে না কোষের মধ্যে? গ্রাস করবে। গ্রাস করে তো এগুলো কি রাসায়নিক অণুতে বিশ্লিষ্ট করবে। এই রাসায়নিক অণুগুলো অন্য কোনো কাজে অন্য কিছু তৈরি করে। বোঝা গেল? ঠিক কি না? কারণ দেখো, একটা কোষের কোষ ঝিল্লির যা উপাদান, একইভাবে নিউক্লিয়ার যে আবরণ আছে এটার উপাদান সেম। তাহলে এগুলো যদি টুকরা টুকরা হয়ে যায়, পরবর্তীতে হয়তো নতুন যে কোষটা তৈরি হবে, দুইটা কোষ হবে কি না? একটা কোষ, একটা কোষ। তাহলে এর কোষ ঝিল্লি তৈরিতে ওগুলো লাগবে। বোঝা গেল? ওই যে আমরা পড়ছিলাম ইউনিট মেমব্রেন বা একক পর্দা কি জিনিস,
একক শব্দটার অর্থই হচ্ছে কোষঝিল্লির যাহা গঠন অন্যান্য অঙ্গাণুর বাইরে যদি আবরণ থাকে ওর গঠন সেম, এই জন্য এটাকে আমরা একটা একক পর্দা বলি, মানে সব জীবিত অঙ্গাণুর ক্ষেত্রেই একই ধরনের গঠন সম্পন্ন পর্দা। তোমরা কি আমার কথা এই পর্যন্ত বুঝছো? আমি একটু তোমাদের একটু রিয়াকশন নেই। আচ্ছা, মাটির নিচে মাইন রাখা আছে, গ্রেনেড তো ছুঁড়ে মারে। ওকে, ভেরি গুড। নাবিল হাসান বলেছে ভাইয়া গতকালের প্রশ্ন, সেন্ট্রোসোম তো মেইনলি প্রাণী কোষে থাকে। ওকে, ভেরি গুড। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে। ওকে, তো ব্যাপারটা এমন যে সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরি করে, বাট মাইক্রোটিউবিউল তো নিজে আলাদা একটা অঙ্গাণু। কোষ কঙ্কাল পড়ছো না তোমরা? উদ্ভিদ কোষেও থাকে মাইক্রোটিউবিউল, প্রাণী কোষেও থাকে মাইক্রোটিউবিউল। প্রাণী কোষে শুধু মাইক্রোটিউবিউল আলাদাভাবে তৈরি করা যায় সেন্ট্রোসোম থেকে। তো তোমাদের আমি এটা পড়াবো আজকেই, যে এই যে উদ্ভিদ কোষে সরাসরি মাইক্রোটিউবিউলগুলা থেকে স্পিন্ডলতন্তু তৈরি হচ্ছে, প্রাণী কোষে সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবিউল, সেই মাইক্রোটিউবিউল আবার হচ্ছে স্পিন্ডলতন্তু তৈরি করছে। তাহলে দুই ধরনের স্পিন্ডলতন্তুর পার্থক্য কি আজকে আমি তোমাদের দেখাবো, চিন্তার কিছু নাই। কত দূর আমরা ছিলাম? লুক, তাহলে আমরা একটু এগুলো ভেঙে ভেঙে দিলাম। হ্যাঁ, বিলুপ্ত হওয়া যেতে শুরু করছে, দিয়ে দিছি। পরের বার বাকিগুলো আমরা বিলুপ্ত করে দেবো। একবারে তো পুরো বিলুপ্ত করে দেওয়া যাবে না, যাবে নাকি? আগে ছিল পেছানো পেছানো, এখন এগুলো কি হয়েছে এরকম। তাই না? খাটো হয়েছে, মোটা হয়েছে। পেঁচানোটা আমি দেখাচ্ছি না, প্যাঁচ ওখানে দেখানো যাচ্ছে না। তো ইন্টারেস্টিং ব্যাপারটা বলি, আমরা এখন পর্যন্ত প্রো ফেজ আছি। প্রো মানে হচ্ছে প্রাথমিক অবস্থা, প্রথম পর্যায়ে। তো প্রথম পর্যায়ে কি করে, একটা এরা তো হচ্ছে দৌড়ে এই প্রান্ত অর্ধেক যাবে, ওই প্রান্ত অর্ধেক যাবে। তার মানে ক্রোমোজোমগুলো আসলে দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, রাইট? তাহলে দৌড় প্রতিযোগিতায় যদি অংশ নেয় তাহলে কি হবে, হাত পা একটু ঝাড়াঝাড়ি করবে কিনা। তো এখন কি ঘটনা ঘটবে সেটা হলো, যেহেতু পরের ধাপে গিয়ে তাদেরকে ভেঙে যেতে হবে, ডাবল পরিমাণ হতে হবে, এই জন্য ফাটলটা এখানে শুরু হয়। ছিল এইরকম, এগুলো কিন্তু সব এরকম, এই যে লম্বা বরাবর একটা ফাটল তৈরি হয়। তো এখন এই ছবিটা আসলে এইরকম হয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রোফেজেই ক্রোমোজোমগুলোর এই যে মাঝখানে যেটা, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্ব বরাবর দেখো ভাগ হয়ে গেছে, ক্রোমাটিডটা ভাগ হয়েছে। ক্রোমাটিড কি তোমরা তো জানোই, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই যে এগুলো হচ্ছে ক্রোমোজোমের হাত বা বাহু, এগুলোর নামই হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড লম্ব বরাবর বিভক্ত হয়। ওকে, তাহলে আমি এখন প্রোফেজ শেষে কি ঘটনা ঘটলো আমি এখন একটা ছবি আর্ট করি। প্রোফেজের আগের ছবি হলো এটা, সব কিছু ঠিকঠাক ছিল, এরকম এরকম ছিল, এই যে এখানে নিউক্লিয়াস ছিল। ওকে, এটা আগের ছবি। প্রোফেজ যখন শেষ হবে তখন কি হবে, যেহেতু ভেতরে ঘটনা ঘটবে এই জন্য এগুলো করে কি, একটু দূরে দূরে সরে গিয়ে নিউক্লিয়াসটাকে একটু আকারে বড় করে, কারণ খেলা তো ভেতরে চলবে। তাহলে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এখন এই ক্রোমোজোমগুলো সব এরকম হবে। ওকে, এই দশা চলে আসছে। প্রিয় স্টুডেন্ট, এরপরেই তো হচ্ছে এদেরকে কি করতে হবে,
এদিকে অর্ধেক যেতে হবে, এদিকে অর্ধেক যেতে হবে, তাহলে আমাদের তো রাস্তা লাগবে, যে রাস্তাটা ধরে আমরা অর্ধেক অর্ধেক করে দুই দিকে চলে যাবে, তাই না? তো আমরা তো মাইক্রোটিউবিউল তৈরি করে রাখছি কোথায়? মাইক্রোটিউবিউল কোথায় তৈরি করে রাখছি? আগের দিনে ইন্টারফেস দশায়, রাইট, G2 ধাপে। সেই মাইক্রোটিউবিউলগুলো এখন কি করবে? ধীরে ধীরে এইরকম হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করে ফেলতেছে, এই যেগুলা দেখছো, এখনো কিন্তু গোছ গাছ হয় নাই এগুলো, যে এখান থেকে এরকম 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 ভাবে হয়নি কিন্তু, দেখছো? তার মানে এখানে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা ঘটে। সূচনা ঘটে, লুক, স্পিন্ডল তন্তু তৈরির সূচনা আর স্পিন্ডল যন্ত্র তৈরি কি জিনিস? এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। যখন এগুলা এরকম করে সুন্দর করে সাজে, এই ছবিটা যখন হয়ে যায়, এটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। বোঝা গেল? এগুলো হচ্ছে তন্তু, সুতাগুলা। যখন এগুলো সুন্দর করে এরকম সাজে, তখন পুরোটা মিলে একটা যন্ত্রের মতো দেখায়, মানে এটা একটা কাজ করবে এখন সবাই মিলে, তখন এটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে যন্ত্র। ওকে, শেষ। পরে আর এত কিছু নাই কিন্তু, খুব সহজ। মেটাফেজে কি ঘটনা ঘটবে? প্রো মেটাফেজ। আজকে একটা জিনিস জেনে নাও, সেটা হলো প্রোফেজ, প্রো মেটাফেজ দুইটাই একই জিনিস। উচ্চতর বইতে দুইটাকে একটা বলা হয়েছে, প্রোফেজ। তাহলে কখনো যদি এমন হয় প্রো মেটাফেজের একটা কাজ পরীক্ষায় তুলে দিছে যে এই ঘটনাটা কখন ঘটে, উত্তর কি? প্রো মেটাফেজ। নাই অপশনের মধ্যে, তখন কি দাগাবা? প্রোফেজ। কারণ প্রোফেজ এবং প্রো মেটাফেজ দুইটা মিলে একটা দশা, রাইট? বাট যেহেতু অনেক কিছু ঘটনা ঘটে, এই জন্য এইটা আলাদা আলাদা করে একটু দেখাইছে তোমাদের। তো যেহেতু এই জিনিসটা প্রোফেজের একটা পার্ট, প্রোফেজে তো অনেক কাজ আমরা দেখলাম কি না? তাহলে সব থেকে দীর্ঘ পর্যায় হলো এটা, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। কেন দীর্ঘ পর্যায়? কারণ প্রত্যেকটা প্রিপারেশন নিতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। তুমি যদি একটা স্প্রিন্টে দৌড়াতে চাও অলিম্পিকে, তাহলে তোমাকে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে প্র্যাকটিস করতে হবে। কিন্তু অলিম্পিকের দৌড় কতক্ষণ হয়? মাত্র 1 মিনিট, তাই না? মাত্র 1 মিনিট। 1 মিনিট বলতে 100 মিটার আর কি, মাত্র 100 মিটার। 1 মিনিটও তো না, 10 সেকেন্ডের মতো, 9 সেকেন্ড, 10 সেকেন্ড। বাট প্রিপারেশন নিতে অনেক সময় লাগে। তাহলে এটা প্রিপারেটরি ফেজ, বুঝতে পারছো? তাহলে এই ধাপটা কি? স্প্রিন্টের দৌড়ের ধাপ বা কিছু একটা ধাপ, যেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এইটা হলো সবচেয়ে স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী দশা। ওকে, তাহলে এবার আমি একটু বলি, তোমরা শুধু ভাবো এইটার সাথে এইটা তুলনা করবা। লুক, এই এদিকে দেখো ভালো করে, এখানে কিছু কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলা জল বিয়োজন করে খাটো মোটা রঞ্জিত, মানে এই যে খাটো মোটা আছে না, এরা কিন্তু আরও খাটো মোটা হতেই থাকে, খাটো মোটা হতেই থাকে, খাটো মোটা হতেই থাকে। এটা চলতেই থাকে পুরো পর্যায় জুড়ে, মেটাফেজ পর্যন্ত। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মনে রাখবা, খাটো এবং মোটা হওয়া শুরু হয় হচ্ছে প্রোফেজে, এরপর ধাপে ঘটবে, তার ভর ধাপে গিয়ে সব থেকে বেশি, সব থেকে খাটো মোটা হবে। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখবে। 1 2 নম্বর হচ্ছে, দেখো ভালো করে, স্পিন্ডল তন্তু তৈরির সূচনা হয়। তার মানে স্পিন্ডল তন্তু তৈরি হলো এখানে, এই ধাপে এসে কি হবে? স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হবে। এই যে এরকম করে সুন্দর করে ধাপ হবে। হয়ে গেল 1। 2 নম্বর হচ্ছে, যেহেতু এগুলো হয়ে গেল, তার মানে ক্রোমোজোম এখন এদিকে অর্ধেক আসবে কিংবা চলাচল করবে যেহেতু, তাহলে এখন তোমার টার্গেট হলো পুরা যে আবরণটা ছিল নিউক্লিয়াসের, পুরো আবরণটা বিলুপ্ত করে দিতে হবে তোমাকে, রাইট? খেলা কেবল শুরু। তার মানে এখন তোমাকে জানতে হবে নিউক্লিয়ার আবরণ বিলুপ্ত হয়
এক, নিউক্লিয়ার আবরণও বিলুপ্ত হয়, সাথে সাথে আরও একটা বিলুপ্তর ব্যাপার ছিল, নাম কি এটা, নিউক্লিওলাস, তাই না? ওটাও দিয়ে দাও এখানে, নিউক্লিওলাস বিলুপ্ত হয়। আচ্ছা, এখন ঘটনা হইলো পরীক্ষার মধ্যে তোমাকে দিল নিউক্লিয়ার আবরণ বিলুপ্ত হয় কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা নাই। উত্তর কি? প্রোফেজ। নিউক্লিয়ার আবরণ বিলুপ্ত হয় কোন দশায়? যদি এটা না থাকে প্রোফেজ। এটার কথা যদি বলে এটা যদি না থাকে এটা প্রোফেজ। মাথায় থাকবে। গ্রুপের মধ্যে যাও, শুধু একবার সার্চ দাও যে নিউক্লিয়ার আবরণ বিলুপ্তি, এই তিনটা শব্দ লিখে আমাদের বায়োলজি টার্স গ্রুপে দিয়ে দাও, দেখবা শত শত পোস্ট আছে এটা নিয়ে। তোমাদের সিনিয়ররা এটা নিয়ে খুব যন্ত্রণার মধ্যে ছিল, এবং পরীক্ষায় কিন্তু এইটাই আসে প্রশ্ন, নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়াস বিলুপ্ত হয় কোন দশায়? খুব আসে এই প্রশ্নটা। ওকে, শেষ। প্রিয় স্টুডেন্ট, দেখো স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে এখানে, তাহলে এখানে কি দিব আমরা? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কথা শেষ, তাহলে এই ধাপটাও শেষ। ওকে, তাহলে আমি শুধু একটু তোমাদের এক্সট্রা পড়াচ্ছি, যেহেতু বইয়ের ভেতরে আছে কি কি ঘটনা ঘটে। এই ঘটনাগুলো যদি ঘটে, দেখো তুমি যদি এরকম স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে ফেলো, তাহলে এই যে এইরকম করে যে ক্রোমোজোমগুলো আছে, এই যে এখানে ধরা যাক একদিকে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো করে কি? এগুলো ধরেই তো যাতায়াত করে, এগুলো ধরেই তো যাতায়াত করে। তাহলে এখন কি হবে? এই ক্রোমোজোমগুলো কোথাও থাকুক না থাকুক, এরা করবে কি? এইটার সাথে যুক্ত হবে। তাহলে এই ছবিটা এখন আমি কি করি? এইভাবে, দেখছো, এই সুতাটার সাথে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা তুমি বলো তো, আমি কি এই কলমটাকে আমার পকেটের মধ্যে রাখতে পারবো? এখানে রাখতে পারবো? পড়ে যাবে না? যাবে। তাহলে কেমনে আটকাইতে হবে? এই যে দেখো হেডটা আছে না, হেডটা দিয়ে আমাকে আটকাইতে হবে। তাহলে ক্রোমোজোমের নিশ্চয়ই এই হেডের মতো কিছু একটা ছিল যেটা দিয়ে সুতার মধ্যে আটকিছে, সেটার নাম কি? কি নাম? নব। দেখো আমি তোমাদের দেখাই, এটা একটা সুতা। ওকে, ধরা যাক ক্রোমোজোমটা হলো এইটা, ধরা যাক এখানে একটা প্রোটিন থাকবে, এরপর এই প্রোটিনটার মাধ্যমে সুতার সাথে যুক্ত হবে। তো এই প্রোটিনটা একটু ভালো করে দেখো, ডিস্কের মতো লাগতেছে না, পাতের মতো লাগতেছে না? এই প্রোটিনটার নামই হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন। লুক, কাইনেটোকোর বলতে বোঝাচ্ছে যে কাইনেসিস, কাইনেসিস ঘটাবে। যে কাইনেসিস মানে কি? গতি, তাই না? কাইনেটিক্স মানে তো গতি, তাই না? গতি। মোটর মানে দেখো মোটাইল, মোটাইল মানে কি? যারা চলাচল করতে পারে, চলাচল। প্রোটিন মানে প্রোটিন। তো এতদিন তোমরা এটা জেনে আসছো যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে সেটার সাথে এরকম একটা প্রোটিন লাগা থাকে, প্রোটিনটার নাম হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন, যেটার মাধ্যমে এই তন্তুর সাথে যুক্ত থাকে। এই তন্তুটা, এই তন্তু, তো এই তন্তুর যে অংশটা যুক্ত থাকে এই জায়গাটার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ফাইবার মানে তো তন্তু, ট্র্যাকশন মানে হচ্ছে অ্যাট্রাকশন, আকর্ষণ। ওকে, এখন একটু কথা বলি যে কাইনেটোকোর মোটর প্রোটিনটা কি। প্রিয় স্টুডেন্ট দেখো, এই প্রোটিনটা আছে বলে, এই চাকাটা আছে বলে, এই মোটরটা আছে বলেই কিন্তু ক্রোমোজোমটা সুতা ধরে উপরে নিচে যেতে পারে। তো এখন আমি তোমাদের একটা জিনিস বোঝাই, সেটা হলো এটা আসলে কিছু না, এই পুরো জিনিসটা একটা হচ্ছে এনজাইম। কি? এনজাইম। তো এই এনজাইমটাকে যদি আমরা ছোট করে বলতে চাই তাহলে এটার নাম হচ্ছে কাইনেসিন। কি এনজাইম? কাইনেসিন। দেখো এই যে এখানে আইএন আছে কিনা, কাইনেসিন ইন
ইন আছে, ইন মানে প্রোটিন, তাহলে এটা হচ্ছে প্রোটিন ধর্মী এনজাইম। ক্লিয়ার? তো কাইনেসিন এনজাইমটা বা এই যে এটা একটা এনজাইম, আসলে মোটর প্রোটিনটা একটা এনজাইম। এনজাইম থাকার একটাই সুবিধা, এই এনজাইম করে কি, আমরা তো ওই যে G1S এবং G2 চলার সময় এখানে সমস্ত এটিপি তৈরি করেছিলাম এই ধাপে, তাহলে কোষের ভেতরে সেই এটিপিগুলো আছে। তো এই প্রোটিনটা করে কি, যে একটা এটিপিকে ভেঙে এডিপিতে পরিণত করে, ট্রাইফসফেটকে ডাইফসফেট করে। তো যখনই বন্ধন ভাঙে, মানে একটা ফসফেট যখন বাইর করে দেয় এর ভেতর থেকে, তখন এখানে কিছু শক্তি উন্মুক্ত হয়। এই শক্তিটা দ্বারাই কিন্তু করে কি, এই মোটর প্রোটিনটা বা এনজাইমটা আসলে শক্তিটা বের করে দেয়, দিলেই সুতাটা ধরে এই ক্রোমোজোমটা চলাচল করতে পারে। তাহলে এখন বলো তো, স্পিন্ডল তন্তু ধরে যে ক্রোমোজোম চলাচল করে, শক্তি কোথা থেকে পায়? এটিপি থেকে। এটিপি কোথায় তৈরি হয়েছে? G2 ধাপে, ইন্টারফেজে। এখন বলো তো, সেই এটিপি থেকে ভেঙে শক্তিকে বের করে নেয় কোন প্রোটিন? কাইনেটোকোর-বর্ডন প্রোটিন। এটা আসলে কি হরমোন না এনজাইম? এটা হচ্ছে একটা এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটা আছে বলেই কিন্তু শক্তি পায়, শক্তি পেলেই কিন্তু সুতা ধরে চলাচল করতে পারে ক্রোমোজোম। তো আমি ছোট্ট একটা এখানে ব্রেক দিয়ে দিই। তো এই ঘটনাগুলোর সময় এই ঘটনাটাও ঘটে আর কি, কাইনেটোকোর মোটর প্রোটিন এবং ট্রাকশন ফাইবারের মাধ্যমে সুতার সাথে যুক্ত হয় একটা ক্রোমোজোম। তোমাদের মনে হচ্ছে অনেক কঠিন লাগতেছে বা অনেক কিছু ঘটতেছে, এগুলো একদম চিন্তা করার কিছু নেই। প্রত্যেকটা মার্কের দাম আছে, প্রত্যেকটা মার্ক তোমার লাইফ ডিসাইড করে দেবে তুমি কোথায় যাবা না যাবা। এই জন্য আমি একটু অতিরিক্ত সময় নিয়ে পড়াচ্ছি। কোর্স তোমাদের আমি ঠিক সময় এবং আগেই শেষ করে ফেলবো, এটা একটা কথা। আর এইটা কিন্তু আমি খুব চমৎকার রোমান্টিক গল্প দিয়ে পড়ানোর চেষ্টা করি। তো গ্রুপের মধ্যে যেহেতু ভিডিওটা আছে, তাহলে আমি আর ওই গল্পের ধারের কাছে গেলাম না, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা একবার দুইবার শুনে ফেলছে গল্পটা। একই গল্প কেন বারবার বলবো, তাই না? তাই ক্লাস শেষ করে আবার ওই গল্পটা দেখবো। বাট এই বেসিকটা না পেলে তুমি কিন্তু ওই গল্প পড়াও তোমার আলটিমেটলি কোনো লাভ হবে না। মজা পাবা, ভালো লাগবে, বাট লাভ নাই। বেসিকটা আগে জানতে হবে। ঠিক আছে? দেখো, এখানে শুধু সে খাটো মোটা হইলো, আর আবরণ যতগুলো ছিল সব বিলুপ্ত হওয়া শুরু করলো, স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু হইলো। এখানে স্পিন্ডল তন্তুর জায়গায় স্পিন্ডল যন্ত্র তৈরি হলো, বিলুপ্ত হওয়া যেগুলো শুরু হয়েছিল এখানে বিলুপ্ত হয়ে গেছে। আর কোনো কিছুই নাই। প্রোফেস প্রোমেটাফেস মানে হলো একই জিনিস, ঘটনা শেষ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমি এখন একটা ব্রেক নিই। ছয় মিনিটের একটা ব্রেক, ব্রেকের পর আসছি। ভালো জিনিস আমাকে দিদি, অফিসেই খাবো, অফিসেই থাকবো, অফিসেই খাবো, চস তোদের বেডে আমি দেখবো। পলিটিশিয়ান কিন্তু বলা হয় আগের বিষয়গুলো নিয়ে হঠাৎ করে তুই যেটা করছিস।
আসসালামু আলাইকুম। আমরা আসলে প্রোফেজ ধাপটা শেষ করেছি। পরে যে ধাপগুলো আছে এগুলো খুব সহজ, আমি এখন দেখাবো তোমাদের। তো আমি আশা করছি যে আজকে ক্লাস শেষে আমি যখন তোমাদের প্রশ্নগুলো করব ক্লাস শেষে, তখন দেখা যাবে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা পরীক্ষায় ভালো করবা কিভাবে? এমসিকিউতে, কোষ বিভাজন থেকে যদি প্রশ্ন আসে এমসিকিউতে কিভাবে ভালো করবা, সেটা হলো প্রোফেজ এবং প্রোমেটাফেজ মনে রাখবা, দুইটাই সেম, একই জিনিস। আসলে চোখ বন্ধ করে শুধু প্রোফেজ 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 দেখাবা, রাইট? কারণ প্রোফেজের যে কাজগুলা, মানে প্রোফেজ এবং প্রোমেটাফেজ, এই দুইটার যে কাজগুলা আছে আর কোনোটার সাথে মেলে না। এখন তোমরা শুধু এইটাই জানবা যে যদি প্রোমেটাফেজ অপশনে থাকে, প্রোফেজ এবং প্রোমেটাফেজ যা পড়িয়েছি এতক্ষণ পর্যন্ত সব প্রোফেজে লাগাবা, রাইট? যদি অপশনে প্রোমেটাফেজ দেয় যে কোন ধাপে ঘটে, অপশনের মধ্যে দেখলে প্রোমেটাফেজ শব্দটা আছে, তাহলে শুধু এটাই জানবা যে স্পিন্ডল তন্তু তৈরি হয় এখানে, তাহলে স্পিন্ডল যন্ত্রটা এখানে তৈরি হয়, মিটে গেল, ঝামেলা মিটে গেল। তারপর দেখবা বিলুপ্তি হওয়াগুলো শুরু হয় এখানে, বিলুপ্ত হয়ে যায় কমপ্লিটলি এখানে, হয়ে গেল, তাহলে আর তো কোনো সমস্যা নেই, সব সলভ। যেহেতু এখানে স্পিন্ডল তন্তু থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, তাহলে এখানে তোমরা একটা জিনিস অ্যাড করবা, সেটা হলো ওই যে মোটর প্রোটিনটার মাধ্যমে শুধু যুক্ত থাকে। ওকে, ভেরি গুড। আচ্ছা তোমরাই বলো তো, এইটা যদি এই সুতার সাথে যুক্ত হয়, এটা একটা সুতা, স্পিন্ডল তন্তু, যদি এর সাথে যুক্ত হয়, তাহলে তোমরা তো জানো যে মোটর প্রোটিনটা এখানে আছে, তাই না? কোথায় ঘটলো? এটা প্রোমেটাফেজে ঘটলো। একটু ভালো করে ভাবো, একটু ডিপলি ভাবো যে সুতার সাথে এইটার সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে সেন্ট্রাল বিন্দুটা আর কি, সেন্ট্রো মানে সেন্ট্রাল, এটা ক্রোমোজোমের সেন্ট্রাল মিয়ারটা যুক্ত হয়েছে। আমরা বলেছি যে প্রোমেটাফেজে ওই যে মোটর প্রোটিনটাও আসছে এখানে। তো তোমরাই বলো তো, মোটর প্রোটিনটা যেহেতু এখানে আসছে, তার মানে চলাচল কখন শুরু হয়েছে? একটু ভাবো তো তোমরা, চলাচলটা আসলে কোথায় শুরু হইলো? যেহেতু মোটর প্রোটিনটাও এখানেই তৈরি হলো, সুতার সাথে এই ব্যাটা লাগলো এখানে, তাহলে মোটর প্রোটিন কি খালি এটিপি ভাঙতেছে আর শক্তি লাগাচ্ছে, তার মানে এই যে এখানে এসে সে চলাচল শুরু করতেছে, দেখছো? তাহলে এখন বলো তো, কখন তন্তু ধরে ক্রোমোজোমটা চলাচল শুরু করে? প্রোমেটাফেজে। কারণ চলাচলের যে মোটর প্রোটিনটা, চলাচলের যে কাইনেসিন নামক এনজাইমটা এখানেই দেখা যাচ্ছে, তাই না? ঘটনা শেষ। তাহলে আমাদের প্রোফেজ প্রোমেটাফেজ পুরোপুরি শেষ। এবার চলে আসি আমরা মূল ছবিতে। আমি একটা ছবি অ্যাড করে তোমাদের দেখাই। প্রোফেজে এই সুতাগুলো তৈরি হয়েছিল, স্পিন্ডল তন্তু। প্রোমেটাফেজে গিয়ে এই যন্ত্রটা তৈরি হয়েছে। কি যন্ত্র? স্পিন্ডল যন্ত্র। ওকে, এগুলো কোথায় তৈরি হয়েছে? প্রোফেজে। এগুলোর নাম কি? স্পিন্ডল তন্তু। আর এই সুতাগুলো সবাই মিলে এরকম সুন্দর হয়েছে কোথায়? পরের ধাপে, প্রোমেটাফেজ। আমি বারবার বলছি, এখানে তৈরি হয় স্পিন্ডল তন্তু। বইয়ের মধ্যে লেখা আছে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা হয়, একই কথা। আর স্পিন্ডল তন্তু যদি এখানে হয়, তাহলে স্পিন্ডল যন্ত্র কোথায় তৈরি হয়েছে? প্রোমেটাফেজে। ঘটনা শেষ, পড়াই শেষ। তাহলে যন্ত্র যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমি একটু ছবিটা দিয়ে দিই। ধরা যাক ক্রোমোজোমগুলা যেহেতু আবরণটা, এই যে এই আবরণটা যেহেতু এখন নাই, তাহলে এখন ক্রোমোজোমগুলো কোথায় আছে? এরকম ছড়িয়ে ছিটিয়ে পুরা ক্রোমোজোমে আছে, ছড়িয়ে ছিটিয়ে, তাই না? ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা? প্রোমেটাফেজ দশায় তো পুরোপুরি আবরণটা বিলুপ্ত হয়ে গেল, মুন্না। ক্রোমোজোমের চারপাশে যে আবরণটা ছিল পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। কখন? প্রোমেটাফেজে। তাহলে এখন বলো তো, যে আবরণের ভেতরে যে ক্রোমোজোমগুলো ছিল এখন কোথায়? পুরো কোষে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাইট? যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, লুক ভালো করে,
যখনই ছড়িয়ে ছিটিয়ে আছে তখনই তো এই যন্ত্রটা তৈরি হয়েছে, প্রোমেটাফেজেই মানে দ্বিতীয় ধাপেই। তো যখন যন্ত্রটা তৈরি হয়েছে তখন তো মোটর প্রোটিনটাও তৈরি হয়েছে, ঠিক কি না? তাহলে ওই মোটর প্রোটিন, এই যন্ত্র, ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলোই এই ধাপে কি হয়েছে, অ্যারেঞ্জ হয়েছে, মানে বিভিন্নভাবে সজ্জিত হয়েছে। কীভাবে? ধরা যাক যে এখানে একটা ছিল, সে এখন এখানে যুক্ত হয়ে গেছে। এই যে এখানে একটা ধরা যাক ছিল, সে এখানে যুক্ত হয়ে গেছে। এই যে এখানে একটা যুক্ত হয়ে গেছে, এই যে এখানে একটা যুক্ত হয়ে গেছে, তাই না? কিছু বুঝলা? আমি আরেকবার বলি, কারণ আমার নিজেরই মনে হচ্ছে যে তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, অল্প কিছু স্টুডেন্ট ধরে ফেলছে। প্রোফেজে এরকম ছিল, সুতা সুতা ছিল, ওকে? তা সেখানে এরকম ভেঙে যাওয়া শুরু হয়েছে। পাশাপাশি এই জিনিসগুলো তখন কি হয়ে গেছে, এইরকম, তাই না? এবং এই যে সুতাগুলো এরকম বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল, এটা হচ্ছে প্রোফেজ। প্রোমেটাফেজে কী হয়েছে দেখো, সুতা যেগুলো ছিল এগুলো এরকম হয়ে গেছে, তাই না? এই আবরণ যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে। হওয়ার পরে কী হয়েছে, এগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো ছড়িয়ে ছিটিয়ে গেলে তো যে এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, তাই না? কেন লাগতেছে? কারণ ওই যে মোটর প্রোটিনটা তৈরি হয়েছে, ট্রাকশন তন্তুটার সাথে যুক্ত হয়ে গেছে। তো এখন আমরা এই জিনিসটা দেখতেছি, প্রোমেটাফেজ ধাপ। সো আমরা এখন প্রোমেটাফেজ ধাপের আসলে ছবিটা অ্যাড করছি। এই ধাপের ছবিটা এই জন্য অ্যাড করেছি কারণ মেটাফেজ ধাপে কি ঘটনা ঘটে আমরা এখান থেকে দেখতে পাবো। 3 নম্বর ধাপ। এই এখনও যাদের কঠিন লাগছে ভয় পেও না, যখন বইটা খুললে অবস্থা পাবা। তাহলে এখন আমরা কি পড়ছি, মেটাফেজ। তো মেটাফেজ থেকে আমি সহজ কিছু বলি, এই মেটা মানে কিন্তু মধ্য। আর জুলজিতে আমরা যত মেটা শব্দটা পড়েছি সবগুলো মানে হচ্ছে পরিবর্তন। এই মেটা মানে কি, এখানে মধ্য। বাট জুলজিতে আমরা যেগুলো পড়ছি সবগুলো হচ্ছে পরিবর্তন। যেমন মেটামরফোসিস, মেটা মানে পরিবর্তন, মরফো মানে হচ্ছে আকার আকৃতি, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে আকার আকৃতি পরিবর্তনের প্রক্রিয়ার নাম হচ্ছে মেটামরফোসিস, রাইট? সেক্সুয়াল মেটামরফোসিস মানে কি, যৌন পরিবর্তন আর কি। তারপর হচ্ছে আরও মেটামরফোসিস আছে, কমপ্লিট ইনকমপ্লিট মেটামরফোসিস আছে, ওগুলো হচ্ছে আকার আকৃতি পরিবর্তন। বাট এখানে মেটাফেজ মানে, যেহেতু ফেজ মানে একটা দশা বা একটা সময়, নির্দিষ্ট সময়কাল, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে মধ্য। তাহলে মধ্য দশা, মধ্য সময়কাল। তাহলে কোষ বিভাজনের মাঝের দশা আমরা পড়তেছি। লোক ছবিটা কিসের, প্রোমেটাফেজের। এই যে তন্তু তৈরি হয়েছে, যন্ত্র তৈরি হয়েছে, আটকে গেছে এরা। লোক তাহলে মেটাফেজে আমরা কি কি ঘটনা ঘটবো, মেটা মানে হলো মধ্য, মধ্য দশায় বেশ কিছু ঘটনা ঘটে, এই নাম দেখে বোঝা যায়। মেটা মানে হচ্ছে মেটাকাইনেসিস ঘটবে এখানে, 1। 2 নম্বর হচ্ছে মধ্য বরাবর বিভক্ত হবে, বরাবর বিভক্ত হবে। 3 নম্বর হচ্ছে আমরা এখানে মেজারমেন্ট দেখতে পাবো, মেজারমেন্ট দেখতে পাবো। এমনিতে মনে রাখো এটা, মতে মেটাফেজ, মতে 3 ম। কি ম? মেটাকাইনেসিস, মধ্য বরাবর বিভক্ত হওয়া, মেজারমেন্ট দেখতে পাওয়া। এগুলো কি জিনিস বাদ দাও, কারণ ট্রিক মনে রাখা যায় না, বেসিক মনে রাখা যায়। প্রিয় স্টুডেন্ট দেখো, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে, যন্ত্রের তন্তুর সাথে। এখানে মোটর প্রোটিন আছে, এখানে মোটর প্রোটিন আছে, এখানে মোটর প্রোটিন, এখানে ওই যে মোটর প্রোটিন আছে। তাহলে এখন চলাচল করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে চলাচল করে কোন দিকে যাবে, এটা হলো কথা। তুমি এগুলোকে এদিকে আনতে পারো, এগুলোকে ওদিকে নিয়ে যেতে পারো। তাহলে প্রবলেম আছে। কি প্রবলেম? ক্রোমোজোম তো 4টা, 1টা 2টা 3টা 4টা ক্রোমোজোম। তো এদিকে যদি আসে, ও যদি ওদিকে যায়, তাহলে দেখো এদিকে গেল 2টা, এদিকে গেল 2টা। এই কোষটার ক্রোমোজোম ছিল কয়টা? 4টা। এরা যদি এদিকে আসে, এখানে গেল 2টা, এদিকে গেল 2টা, তাহলে পরের যে কোষগুলো উৎপন্ন হবে তাদের কয়টা করে ক্রোমোজোম থাকবে? 2টা করে ক্রোমোজোম। বাপের কয়টা? 4টা। হইল সন্তানদের ক্রোমোজোম সমান। আমরা তো জানি যে মাইটোসিসের সমান সংখ্যক ক্রোমোজোম, এখানেও 4টা থাকতে হবে, এখানেও 4টা থাকতে হবে। তাহলে কি করতে হবে? এদেরকে আসলে এদিকে আসতে দেওয়া যাবে না, মাঝ বরাবর নিয়ে যেতে হবে। দেখছো, এগুলো কিন্তু জেনেটিক প্রোগ্রাম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এত সুন্দর ঘটনা ঘটে এক একটা কোষের মধ্যে।
কোষের ভেতরে যা ঘটে এগুলো তুমি যে পড়তে চাও তোমার সারা জীবন চলে যাবে, তাও শেষ করতে পারবো না পড়া। তাহলে আমরা এক কাজ করি, এগুলোকে আমরা এদিকে নিই, এগুলোকে আমরা মাঝখানে নিয়ে যাই। তাহলে এই যে এই অঞ্চলটার নাম হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। ওকে, তাহলে এ যাচ্ছে এদিকে, এও যাচ্ছে এদিকে, একবারে দেখো সুতাগুলো কিন্তু একসাথে লাগানো নাই, সুতাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা, মাঝখানে কি ফাঁকা, তাই না? তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসি, এগুলোকে আমরা এদিকে নিয়ে আসি। এটাকেও আমরা মাঝখানে নিয়ে আসি। এইটাকেও আমরা মাঝখানে নিয়ে আসি। আচ্ছা দেখো তো সব বলে মাঝ বরাবর আসলো কিনা? মাঝ মানে কি? মেটা মানে মাঝ, এই যে দেখছি মধ্য, তাহলে মধ্য বরাবর আসছে কোষের। কেমনি আসছে? গতি নিয়ে আসছে না চুপচাপ বসে ছিল? গতি সহ বা কাইনেটিক্স বা গতি সহ আসছে, রাইট? তাহলে এটার নামই হচ্ছে মেটা কাইনেসিস। তাহলে কখনো যদি বলে মেটা কাইনেসিস কখন ঘটে, নাম দেখে বলবা মেটাফেজে ঘটে। মেটা কাইনেসিস মানে কি? মধ্য বরাবর আসা, সজ্জিত হওয়া। এই যে সেজে গেছে দেখো এক লাইনে সবাই। প্রশ্ন আসে মেটাকাইনেসিস কোন কোষ বিভাজনের কোন ধাপে ঘটে, মেটাকাইনেসিস কাকে বলে? তাহলে ধাপে, কোন ধাপে? মেটাকাইনেসিস মেটাফেজে ঘটে। এক, মেটা মানে যেহেতু মধ্য, তাহলে ক্রোমোজোমগুলো মধ্য বরাবর সজ্জিত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে মেটাকাইনেসিস। ক্লিয়ার? এক। দুই নম্বর হচ্ছে ওই যে আমি বলেছিলাম প্রোফেজে ক্রোমোজোমগুলো খাটো মোটা হওয়া শুরু করে, প্রোমেটাফেজেও খাটো মোটা হওয়া শুরু করে, এই ধাপে সে আরও খাটো মোটা হয়। তাহলে বলো তো সবচেয়ে বেশি খাটো মোটা হয় কোন দশায়? মেটাকাইনেসিসে, সরি মেটাফেজে ঘটে। ক্লিয়ার? সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি মোটা হয় মেটাফেজে। তাহলে আমরা মেটাকাইনেসিসটা দেখলাম। এবার চলে আসে মধ্য বরাবর বিভক্ত। প্রিয় স্টুডেন্ট দেখো এই কোষটার ক্রোমোজোম কটা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তাহলে মাতৃকোষের ক্রোমোজোম কটা? চারটা। দেখো এই যে চারটা ক্রোমোজোম আমরা পেলাম। ওকে, তো এই ধাপে যখন চলে আসে তাহলে এই যে এ টানে হচ্ছে একে, এই সুতাটাও এর এদিকে টানে, তো টানতে টানতে দিকে এই যে মাঝ বরাবর সেন্টোমিটারটা বিভক্ত হয়ে যায়। তাহলে দেখো তো এখন কি ঘটলো এই জায়গাটায়? অর্ধেক গেল এইদিকে আর অর্ধেক গেল এইদিকে। কিছু বুঝলা? দুই দিকে টানাটানি করতেছে। তাহলে একটা ক্রোমোজোম এখন কয়টা ক্রোমোজোম হয়ে গেছে? দুইটা। সেম এখানেও তাই হবে। কয়টা হলো? দুইটা। এই একটা ক্রোমোজোম এও টানাটানি শুরু করবে দুই দিক থেকে, তাহলে এটাও কি হবে? এটাও দুইটা হবে। কয়টা করে ক্রোমোজোম হয়ে গেল? বাপের ছিল কয়টা? চারটা। ওই চারটা ক্রোমোজোমের ভেতরে তো ডিএনএ গুলা বা উপাদানগুলো ডাবল ডাবল ছিল, এই জন্য আমরা তো ভাগ করছি, একটুও কমে নাই শরীরটা, তাই না? তাহলে দেখো বাপের কোষে ছিল চারটা ক্রোমোজোম, তো যখনই মেটাফেজ ধাপটা চলে তখন ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় 8টি। এখন এই 8টার যদি তুমি অর্ধেককে এদিকে টানো আর বাকি অর্ধেককে এদিকে নিয়ে যাও, তাহলে এই যে কোষটা হলো এরও থাকে চারটা ক্রোমোজোম, 1 2 3 4। এই যে দেখো এদিকে যে কোষটা হয় 1 2 3 4, চারটা ক্রোমোজোম। এখন বলো তো বাপের কয়টা ক্রোমোজোম ছিল? চারটা। সন্তানদের এখন কয়টা করে ক্রোমোজোম? চারটা। তাহলে ক্রোমোজোমের দ্বিত্বন বা ক্রোমোজোম ডাবল হয়েছে কোন দশায়? মেটাফেজে। এবার বুঝতে পারছো? এখন দেখো ডিএনএ দ্বিগুণ হয় কখন? এসে, ইন্টারফেজের এসে, গত দিনে যেটা পড়ছি। এবার দেখো ক্রোমোজোম ক্রোমোজোম ডাবল হয়েছে কখন? মেটাফেজে। এখন তোমরা শুধু কমেন্টে বলো ভাইয়া আমরা এই জিনিসটা অন্তত বুঝছি আজকের পুরো ক্লাসে, তাইলে তোমাদের পুলসিরাত পার, আমি ছেড়ে দিলাম, যাও।
অনেক আগে আমি একটা কথা বলছিলাম যে একজন সায়েন্টিস্ট চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছিল। নোবেলের কারণ হচ্ছে একটা কোষে যখন অক্সিজেনের সরবরাহ কমে যায় তখন কোষটা কম অক্সিজেনে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। শুধু এই পদ্ধতিটা কোষ দেখে দেখে আবিষ্কার করছে, করে নোবেল কমিটিতে পাঠাইছে প্যাটেন্টের জন্য, বা প্যাটেন্টের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো আমি এটা আবিষ্কার করেছি, নোবেল কমিটিকে জানাইছে, নোবেল কমিটি তাকে নোবেল প্রাইজ দিয়ে দিয়েছে। দেখো কত ছোট একটা জিনিস, আবার কত গুরুত্বপূর্ণ। যদি তুমি মাইক্রোবায়োলজিতে পড়ো, মেডিকেল সায়েন্সে পড়ো, বায়োকেমিস্ট্রিতে পড়ো বা ফিজিওলজিতে পড়ো, তাইলে বুঝতে পারবা এই আবিষ্কারটাও কত বড় আবিষ্কার। একটা কোষ যখন সে অক্সিজেন কম পায় নিজেকে কিভাবে মানিয়ে নেয় কম অক্সিজেনে, টিকে থাকতে হবে। তো শুধু এইটা আবিষ্কার করছে বলে সে এখন একটা নোবেল প্রাইজের মালিক। তাহলে সে কিন্তু দেখো সুপারনোভা নিয়ে কাজ করে নাই, সে দেখো মোবাইলে সফটওয়্যার কীভাবে কাজ করে এটা নিয়ে কাজ করে নাই। তাহলে তুমি যে কোনো জায়গা থেকে কাজ করে যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু সায়েন্টিস্ট হতে পারো, যে কোনো জায়গা থেকে নোবেল প্রাইজ পাওয়া যেতে পারে যদি তোমার প্যাশন থাকে যে আমি সায়েন্টিস্ট হব, এই জন্য যে আমাকে শুধু এই সেক্টরেই যেতে হবে, এই সেক্টরে নাই, এগুলো ভুয়া কথা। আমি তো সবসময় বলি যে কোভিডে সব থেকে বেশি ফাইট করছে কে? ডাক্তাররা। কিন্তু কোভিড নিরাময়ে সব থেকে বেশি কাজ, কোভিড যেন না ছড়ায় এই জন্য কাজ করছে কারা? যারা প্র্যাকটিস করে না, আমার মতো যারা ওই যে গবেষণার দিকে কাজ করছি আমরা, যারা এটাকে বলা হয় কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, তারা, এটা আমাদের সেক্টর। দেন এই যে গবেষণাগারে কেমনে মিউটেশন হচ্ছে মানুষের শরীরে ভাইরাসটা, এইটা নিয়ে কাজ করছে কারা? মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যারা পড়ছে তারা, দুইটা আলাদা সাবজেক্ট, রাইট? তাহলে দেখো কতগুলো সাবজেক্ট কাজ করতেছে, সবাই আবিষ্কার করতে পারে, সবাই নোবেল পাইতে পারে। কিছু বুঝলা? এইটার যদি একটু নিখুঁত ভ্যাকসিন কে আবিষ্কার করতে পারে, নিশ্চিত থাকো 1-2 বছরের মধ্যে সে নোবেল প্রাইজ পেয়ে যাবে। ভেরি গুড। শুধু যদি এই জিনিসটা বুঝে থাকো তারপরেও ভেরি গুড, কারণ এই জিনিসটা না পড়লে, না বোঝাই দিলে অনেকেই বোঝে না। আমার মতো স্টুডেন্ট জীবনে পড়া নিজে বোঝে নাই। তোমাদের যখন পড়াইতে গেছে, নিজে যখন পড়া শুরু করছে, আরে এত মজার, সিরিয়াসলি মজার, রাইট? এই যে তোমাদের মনে হয় সে বুয়েটে পড়ে, সে তো একজন ইঞ্জিনিয়ার, তারও বায়োলজি মজা লাগে। সে আমার বলে ভাই চলেন ছোটো ছোটো মজার মজার জিনিসগুলো আমার ভিডিও বানাই, সে নিজে বলে এটা। তো যাই হোক না কেন, যেখানে যাও, যে সাবজেক্টে যাও, যাই করো না কেন, মজা খুঁজে নাও। এই যে আজকে তোমরা স্টুডেন্ট আসো বলে তোমাদের কাছে কঠিন লাগছে, আমি টিচার হয়েছি বা আমি বড় স্টুডেন্ট বলে কিন্তু আমার কাছে সহজ লাগতেছে, কারণ আমি হায়ার বই পড়ছি, আমার কাছে সহজ। তো একটা সময় চলে আসবে যখন ভার্সিটি বলে যে স্টেপটা আছে, ভার্সিটি বলে যে স্টেপটা আছে, এখানে কিন্তু প্রাইভেট পড়তে হয় না, এটা তো জানো। তুমি কিন্তু এই যে ইন্টারে প্রাইভেট পড়তেছো, অনেক টাকা খরচ করতেছো। যখন ভার্সিটিতে যাবা, আইদার মেডিকেলে যাও, ইঞ্জিনিয়ারিংয়ে যাও কিংবা ভার্সিটিতে যাও, তোমাকে কখনোই প্রাইভেট পড়তে হবে না। তখন তুমি বই পড়লে নিজে বুঝতে পারো, ও এই কথা বলছে। তখন তোমার হাতে বিপুল সংখ্যক বই, জ্ঞানের মজাটা আসলে ভার্সিটিতে বোঝা যায়, ইন্টারে আসলে পড়ালেখার মজা পাওয়া যায় না, রাইট? তুমি কি প্রাইভেট পড়ো? ইন্টারের ম্যাথ কঠিন ছিল না ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ কঠিন? ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ কঠিন, রাইট? প্রাইভেট পড়তে হচ্ছে? হচ্ছে না। নিজে নিজে পারতেছো কিনা? পারতেছো। এইটাই হলো মজা। ওকে স্টুডেন্ট, দেখো আমরা কিন্তু মেটাফেজের একটা জিনিস অন্তত বুঝছি, যে মাঝ বরাবর আসছে, আবার দেখো ক্রোমোজোমগুলোর মাঝখানগুলো ভেঙে গেছে, রাইট? তাহলে এখন বলো তো মাঝখানটা কি ছিল? সেন্ট্রোমিয়ার না? সেন্ট্রোমিয়ারে তো ছিল এই যে এই জায়গাটার নাম, এইটাই তো ভেঙে গেল। তাহলে বলো তো এখন সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়, বা ক্রোমোজোমগুলো মাঝ বরাবর কখন বিভক্ত হয়? মেটাফেজে। মাঝ বরাবর কখন আসে? মেটাফেজে। মেটাকাইনেসিস কখন হয়? মেটাফেজে, রাইট? তাহলে এবার আমি আরেকটু আগাই, সেটা হলো কনডেনসেশন এবং সুপার কয়েলিং বইয়ে আছে, এই জন্য পড়াই এটা। লুক, আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলেছি যে মেটাফেজ
একটু সময় নাও, এই জন্য এখানে একটু সময় কেন নিচ্ছি, কারণ আমরা যখন মায়োসিস পড়বো না, মায়োসিস তো আরও বিশাল। তো মায়োসিসের পুরোটাই কিন্তু মাইটোসিসের মতোই, শুধু মায়োসিসের প্রোফেজ ধাপটা, প্রোফেজ 1, এটাই ডিফারেন্ট, বাট বাকি সবগুলোই হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিসটা যদি এখানে পড়ি, তাহলে মায়োসিসে আমাদের আর ওটা পড়তেই হবে না। কিছু বুঝলা? তাহলে এটা ভালো করে পড়বা, এটা না বুঝে আজকে ঘুমাবা না। টেক্সট ক্লাস শেষ করবা, টেক্সট বুক দেখবা, ভিডিও দেখবা, না বুঝে ঘুমাবা না। কারণ মায়োসিসে গিয়ে নইলে কিন্তু মাথাটা তো সব উল্টে যাবে। আমি কি বলছি, এখানে খাটো মোটা হয়, রাইট? এখানে আরও বেশি খাটো মোটা হয়। মেটাফেজে গিয়ে সবচেয়ে বেশি খাটো মোটা হয়, তাই না? তো এবার ভাবো তো, তোমাকে আমি এই জায়গায় 1 গ্লাস দুধ খেতে দিলাম, তরল, রাইট? তো কিছুক্ষণ জাল দিলাম, তুমি জাল দিলা, মেটাফেজ পর্যায়ে চলে আসলা, তখন কি হবে? পানিটা আরও বের হয়ে যাচ্ছে। এগুলো তো পানি বের হয়েছে বলে তো খাটো মোটা, আরও পানি বের হয়েছে বলে খাটো মোটা, তাই না? তাহলে এখন বলো তো, দুধটা এখানে গিয়ে গাঢ় হয়ে গেল কি না? সবচেয়ে বেশি গাঢ় এখানে। তাহলে এখন দুধটা আগের মতো তরল আছে? নাই। কি হয়েছে? কনডেন্স মিল্ক হয়ে গেছে। কৌটার মধ্যে যেটা গাঢ় দুধ পাওয়া যায় ওইটাই, রাইট? তাহলে বলো তো, দুধটা গাঢ় হওয়ার নাম কি? কনডেনসেশন। তাহলে কনডেনসেশন শব্দের অর্থ কি? গাঢ় হওয়া। তাহলে আরও খাটো আরও মোটা হইলো মানে কি? গাঢ় হইল জিনিসটা। তো এইটার নামই হচ্ছে কনডেনসেশন। তাহলে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয় মেটাফেজ ধাপে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কনডেনসেশন। ক্লিয়ার? কেন খাটো মোটা হচ্ছে? পানি বের করছে। তার দুধ থেকে পানি বের করলে তো কনডেনসেশন হয়, তাই না? এবার চলে আসে সুপার কয়েলিং। আচ্ছা বলো তো, কনডেনসেশনটা কেন হয়েছে? প্রোফেজে সুতা ছিল, পেঁচানো শুরু করছে, তাই না? মেটাফেজে কী হয়েছে? আরও পেঁচিয়ে গেছে। মেটাফেজে কী হয়েছে? আরও পেঁচিয়ে গেছে। মানে পেঁচিয়ে পেঁচিয়ে সব থেকে বেশি পেঁচাইছে এখানে। তাহলে সুপার মানে কি? অতি, মানে খুব বেশি। কয়েলিং মানে কি? কয়েল হয়ে যাও, মানে আরও অনেক বেশি পেঁচানো। তাহলে কনডেনসেশন কেন হয়েছিল? কারণ অনেক বেশি পেঁচিয়ে 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 খাটো মোটা হয়েছিল, এই জন্য কনডেনসেশন। মানে অনেক বেশি পেঁচা ছিল, রাইট? ওই অনেক বেশি পেঁচানোটাই হচ্ছে সুপার কয়েলিং। তাহলে বলো তো, সুপার কয়েলিং কখন ঘটে? যখন সবচেয়ে বেশি কনডেনসেশন হবে তখন। সবচেয়ে বেশি কনডেনসেশন কখন হয়? মেটাফেজে। সবচেয়ে বেশি কনডেনসেশন মানে কি? সবচেয়ে বেশি খাটো এবং মোটা হওয়া। একই কথা ঘুরিয়ে ফিরে, পার্টগুলোর আলাদা আলাদা নাম। খালি শব্দের মিনিংটা দেখবা। কয়েলিং বলছে তার মানে পেঁচানো, সুপার মানে খুব বেশি। তাহলে সবচেয়ে বেশি পেঁচিয়ে যাওয়ার নামই হচ্ছে সুপার কয়েলিং। কখন ঘটে? মেটাফেজে। কনডেনসেশন মানে কি? গাঢ় হওয়া। গাঢ় মানে কি? আরও খাটো মোটা হওয়া। সবচেয়ে বেশি খাটো এবং মোটা হওয়ার নামে কনডেনসেশন। কোথায় ঘটে এগুলো? মেটাফেজে। দেখো, প্রোফেজ এবং প্রোমেটাফেজের ঘটনাগুলো মোটামুটি একই ছিল। মেটাফেজে এসে দেখো সবগুলো ডিফারেন্ট ঘটনা। তাহলে মুখস্থ করতে হবে? হবে না। আমি কিন্তু খুব কঠিন কঠিন প্রশ্ন করি এই চ্যাপ্টার থেকে, এটা তোমরা খেয়াল রেখো। আচ্ছা তোমরা এখন বলো তো, প্রথমে ছবি আর্ট করছিলাম, এটা কিসের? প্রোমেটাফেজের। এখন কি হয়েছে? এটা মেটাফেজের ছবি, রাইট? এটা দেখো মেটাফেজের ছবি। তাহলে মেটাফেজের পর কি হয়? মেটাফেজের পর হচ্ছে দেখো ভাগ ভাগ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি হবে? এই অর্ধেক ক্রোমোজোমগুলো নিয়ে আমরা এদিকে আটকাবো, এই অর্ধেক ক্রোমোজোমগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এখানে একটা নিউক্লিয়াস পেলাম যা 4টা ক্রোমোজোম, এখানে একটা নিউক্লিয়াস পাবো তার 4টা ক্রোমোজোম। এরপর সাইটোপ্লাজমগুলো আছে, আমরা এগুলো ভাগ করে অর্ধেক এঁকে দেবো, অর্ধেক এঁকে দেবো, মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, রাইট? আচ্ছা, যেহেতু এখানে আসছে তাহলে এগুলো এদিকে যাওয়া শুরু করবো সব। এরা যাবে এদিকে। তাহলে এই যে যাওয়া শুরু হয়, এটার নামই হচ্ছে অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে গতি, রাইট? তাহলে দেখো কিভাবে হয়। দেখো এই যে এখানে তো মোটর প্রোটিন আছে, মোটর প্রোটিনটা এখন এটিপি খরচ করা শুরু করবে, এডিপি হবে। শক্তি পেল, এটা এখন টেনে এখন এদিকে চলে আসবে। এটা কোথায় আসবে? দেখছো, টেনে টেনে নিয়ে আসতেছে। সেমভাবে তাহলে এটার নাম কি? গতি।
তাহলে এটা আমরা অ্যানাফেজ ধাপ পড়তেছি। তাহলে অ্যানাফেজ থেকে কিছুই পড়তে হবে না, অ্যানাফেজ মানে গতি পর্যায়ে। এই সময় ক্রোমোজোমগুলা, এটা একটা কোষ ছিল, এটা একটা মেরু, এটা একটা মেরু, তাহলে মেরুর দিকে যাতায়াত শুরু করলো। ক্রোমোজোমগুলো কোন দিকে যাওয়া শুরু করলো? মেরুর দিকে। প্রোমেটাফেজে কোন দিকে আসা শুরু করছিল? এদিকে, বিষুবীয় অঞ্চলে, রাইট? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই ছবিটা কিন্তু আমি চাইলে এইরকম করে লিখতে পারতাম, কেন লিখি নাই বলো তো? কেন লিখি নাই? আমি যদি এই জায়গাটা ধরে টান দিই তাহলে এগুলো তো পেছনে চলে যাবে, যাবে কি না? এই মাথাটা ধরে তো সাই সাই করে এগিয়ে আসতেছে, তাহলে এগুলো পেছনে। তাহলে এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, যে সামনে সামনে থাকবে, এগুলো হচ্ছে ক্রোমাটিড, যারা পেছনে পেছন থেকে আসতেছে। এই জন্যই বইতে বলা আছে অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী হয়, আগে থাকে, আগে থেকে গমন করে। এরা হচ্ছে অনুগামী, মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের পেছনে থাকে, সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে গমন করে, অনুগামী। ক্লিয়ার? আমার পেছনে যে আসে তার নাম অনুগামী, আমি যেহেতু সামনে যাচ্ছি আমার নাম অগ্রগামী, রাইট? তোমরা ভাবো তো, একটা ওড়না যদি গলার মধ্যে দাও, তাহলে তুমি যদি দৌড়াও তাহলে ওড়নার মাঝখানটা, এই যে মাঝখানটা গলার মধ্যে থাকবে, তো ওড়নার মাঝখানটা সামনে, আর ওড়না দুটো তো পেছনে উড়বে, ঠিক কিনা? ওরা পেছন পেছন আসতেছে। সেম ব্যাপার এখানে ঘটে, ঘটনা শেষ। তো তোমরা দেখো, এই যে টানার সময় এই হচ্ছে এল আকৃতি হয়েছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেন্টিমিটার একটু সাইডে থাকে, এটা একটা ক্রোমোজোম, সেন্টিমিটার শুধু মাঝখানে থাকে তা কিন্তু না, এখানেও থাকতে পারে। বুঝতে পারছো? মাঝে মাঝে সেন্টিমিটারটা একবার মাথার কাছে থাকতে পারে, এই জায়গায়। মাঝে মাঝে হতে পারে সেন্টিমিটার নাই। ক্লিয়ার? তো দেখো প্রিয় স্টুডেন্ট, কখনো এরা এল আকৃতি হয়, কখনো দেখো জে আকৃতি হয়, কখনো দেখো আই আকৃতি হয়েছে, আবার কখনো যদি এরকম হয় তাহলে ভি আকৃতি হয়। এই যে বিভিন্ন ধরনের আকৃতি পায়। তো এই যে দেখো, এখানে সেন্টোমিয়ার, এখানে সেন্টোমিয়ার, মাথায় সেন্টোমিয়ার, এই যে কেন্দ্রে সেন্টোমিয়ার, মাঝখানে মানে মেটাসেন্ট্রিক, মাঝখানে সেন্টোমিয়ার আছে, মেটাসেন্ট্রিক। সাইডে গেলে বিভিন্ন বিভিন্ন নাম হয়, এই চারটা নাম তোমরা পড়ে নেবা বই থেকে, এটা আমি পড়াবো না, আগে থেকে পড়ে আসছো। তাহলে অ্যানাফেজ চলতেছে এখন, তাই না? এরা মেরুর দিকে যাইতেছে। তাহলে এবার আমরা কাজ করি, টেলোফেজ করি। রেস্টুরেন্ট টেলোফেজ দশায় কি হয়? সবগুলোই যে এখানে চলে আসে। এটা কোথায় যায়? সবগুলোই যে এখানে আসে। দেখছ? লুক ভালো করে, যখন টেলোফেজ দশা শুরু হয় তখনই কিন্তু এই যে মাঝখানে এরা আলাদা হওয়া শুরু করে। পুরো কোষে যে সাইটোপ্লাজমগুলো ছিল, এখন এগুলো বিভাজিত হয়। কীভাবে বিভাজিত হয়? যে মাঝ বরাবর একটা দাগ তৈরি হয়। এখন বলো তো, কখন মাঝ বরাবর বা সাইটোপ্লাজমটা বিভাজিত হয়? যখন টেলোফেজ ধাপ চলে তখন, রাইট? কোন ধাপের সময় ঘটে? টেলোফেজ। যে টেলোফেজটা শেষ হইলো তারপর আমরা ভাগ করব তা না, টেলোফেজটা যখন চলে তখন এটা ঘটনা ঘটে। প্রোফেজে যা যা পড়াইছি না, টেলোফেজে তার উল্টা হয়। এখানে আবার পানি আসা শুরু করে এগুলোর মধ্যে, তখন পাইপগুলো কী হবে? পেঁচানো থাকবে, সোজা হবে, সোজা হয়ে পাইপগুলো এরকম ছড়ায় যাবে, নিউক্লিয়ার আবরণটা তৈরি হবে, একটা নিউক্লিয়ার লাশ তৈরি হবে। কিছু বুঝলা? প্রোফেজের উল্টা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? মুন্না, আমি কি কঠিন পড়াচ্ছি? আচ্ছা, তোমরা যেহেতু বুঝতে পারছো কিংবা বোঝার চেষ্টা করছো, এটাই এনাফ। ক্লাসের সময় যে সব বুঝা ফেলবা, একেবারে বিদ্যাসাগর হয়ে যাবো তাও না, কিংবা পুরো একবারে তুমি মনে করো যে সেল স্পেশালিস্ট হয়ে গেছো, তাও কিন্তু না। এখন বই খুললেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আমি এখন একটু দেখাই। আমরা কিন্তু নিউক্লিয়াস দুইটা তৈরি করলাম, মানে একটা ছিল, বিভাজিত করে দুইটা করছি। তাহলে কি শেষ করলাম? ক্যারিওকাইনেসিস, রাইট? নিউক্লিয়াসের বিভাজন শেষ করলাম। এবার আমরা করব সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। ওকে, লুক,
এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এখানে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, রাইট? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে প্রথমে আসবে ফ্রাগমোপ্লাস্ট বা পেকটিন। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা পড়বা। কোষ প্রাচীর কিভাবে তৈরি হয় ওটা দেখবা। সেটা হলো প্রথমে পেকটিক অ্যাসিড এগুলোতে আসে, এগুলো দানাদার যখন হয়ে যায় তখন এগুলোকে আমরা পেকটিন জাতীয় ভেসিকল বলি। এগুলো তৈরি হয় বলে এরপর সেলুলোজ জমা হতে শুরু করে। সেলুলোজ সেলুলোজ কোত্থেকে আসে? গোলজি বডি থেকে আসে, ঠিক আছে? কারণ গোলজি বডির কাজ কি? অনেকগুলো তুমি যদি গ্লুকোজ দাও, গোলজি বডি যেটা আছে সে করে কি, গ্লুকোজগুলো একটার পর একটা লাগিয়ে বড় তৈরি করে। আমরা তো জানি গ্লুকোজ হচ্ছে ছোট, অনেকগুলো গ্লুকোজ যদি পাশাপাশি থাকে ওটার নাম সেলুলোজ। সেলুলোজ হচ্ছে বড় শর্করা, গ্লুকোজ হচ্ছে সিঙ্গেল শর্করা, সেলুলোজ হচ্ছে বড় শর্করা। তাহলে বড় শর্করা কে তৈরি করে? গোলজি বডি। ওকে, তাহলে গোলজি বডি নিয়ে তোমরা সার্চ করবা গ্রুপের মধ্যে, বায়োলজি হেটার্স একটা অ্যাপ পেয়ে যাবা। পেকটিন লিখেও সার্চ করলে এই জিনিসটা পাবা যেটার কথা বলতেছি। গোলজি বডি লিখে সার্চ করলেও বায়োলজি হেটার্স গ্রুপে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আসে পেকটিন জাতীয় ভেসিকল বা দানাদার। এগুলো একটু শক্ত হয়, শক্ত হয়ে গেলে একটা প্লেট তৈরি হয়, এটার নাম হচ্ছে কোষ প্লেট। এই কোষ প্লেটের উপরে সেলুলোজ জমা হতে শুরু করে একটা প্রাচীর তৈরি হয়। দেখো এখন এই যে একটা কোষ, এই যে একটা কোষ, দেখছো? সাইটোপ্লাজমগুলো আগে যা ছিল ভাগ হয়ে এদিকে আসছে, এদিকে কিছু চলে গেছে। তো এখানে একটু বলে রাখি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে হয়। এই যে এগুলো ছিল না, এগুলো কাঁপতে 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 মাথায় লাগে, এটা কাঁপতে যখন মাথায় লাগে তখনই কিন্তু এই জিনিসগুলো তৈরি হওয়া শুরু হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? কোষ ঝিল্লি যেটা আছে এটা ভেতরের দিকে ঢোকে এরকম করে, কারণ প্রাণী কোষের ক্ষেত্রে তো কোষ প্রাচীর নাই, তাহলে সেলুলোজও জমা হবে না, পেকটিনও জমা হবে না, এটা এরকম ভেতরে ঢোকে। প্রাণী মানে মানুষ, মানুষ মানে কি? মানুষ একটু হচ্ছে কোমরটা সরু, কোকা কোলা শেপ হলে খুব দাম, তাই না? বাহ, সুন্দর স্লিম, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে দেখো শরীরের মাঝখানে কোমরটা যদি একটু সরু হয় মেয়েদের, আমরা বলি বাহ খুব ভালো। সেম ব্যাপার যখন হচ্ছে দুইটা কোষের সাইটোকাইনেসিস চলে তখন এর কোমরটা সরু হওয়া শুরু করে। কাদের ক্ষেত্রে? প্রাণী কোষে। দেখো এই যে ভেতরে আসতেছে, এও দেখো ভেতরে আসতেছে, এও ভেতরে আসতেছে, এও ভেতরে আসতেছে, এও ভেতরে আসতেছে। দেখো দুইটা কোষ হয়ে গেল, এটা প্রাণী কোষে। আগে যেটা দেখিয়েছিলাম এই সুতাগুলো যখন মাথায় যায় তখনই কোষ প্লেট হওয়া শুরু করে, ওটা ছিল উদ্ভিদ কোষ। ঠিক আছে, আশা করি সবাই এখান থেকে বুঝতে পেরেছো। 1 মিনিটের মধ্যে একটা স্পেশাল টপিক বোঝায়, সেটা হলো যদি কখনো এই ঘটনাটা না ঘটে, তাহলে একটা কোষের মধ্যে এখন কয়টা নিউক্লিয়াস? 2টা। এগুলো আবার বিভাজিত হবে, এই যে আবার একটা তৈরি করলে এই বিভাজিত হয়ে আবার এই যে 2টা, কয়টা হলো? 4টা। এই বিভাজিত হয়ে আরো তৈরি করছে, 4টা থেকে কয়টা হলো? 8টা। তাহলে এখন একটা কোষ তৈরি হলো না, একটা কোষ তার ভেতর কয়টা নিউক্লিয়াস? 8টা। এই ব্যাপারটাকে বলা হয়, প্রাণীতে বলা হয় এটার নাম হচ্ছে সিনসাইশিয়াম, আর উদ্ভিদকে বলা হয় সিনোসাইটিক। তাহলে আমি যদি কখনো বলি সিনসাইশিয়াম মানে কি, বলবা প্রাণী কোষে যদি একটি কোষের ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। যদি বলি সিনোসাইটিক কি, বলবা উদ্ভিদ কোষে যদি একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস সাধারণত একটা হওয়ার কথা, তাই না? অনেকগুলো যখন থাকে ওইটার নাম শুধু, প্রাণী কোষে বলা হয় সিনসাইশিয়াম, উদ্ভিদ কোষে বলা হয় সিনোসাইটিক। তো প্রাণীদের একটা স্পেশাল প্রাণী আছে যার নাম হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। ম্যালেরিয়া জীবাণুতে সিনসাইশিয়াম বা একটা কোষের মধ্যে অনেকগুলো যখন নিউক্লিয়াস তৈরি হয় এটার নাম বলা হয় প্লাজমোডিয়াম। তাহলে আমি প্রশ্ন করতে পারি, বলো তো, অপশনের মধ্যে দিতে পারি যে ম্যালেরিয়া জীবাণুর কোষের ভেতরে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে একটা কোষে, নাম কি? প্লাজমোডিয়াম, রাইট? তো এইটা একটু দেখে নিবা। ও, তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, নারকেল দেখছো? এটা হচ্ছে নারকেল, ধরা যাক, হয়নি? হয়েছে?
নারকেল হয়েছে? আচ্ছা, এইটা হচ্ছে নারকেলের আবরণ বাইরের, ওকে, পুরো আবরণ। স্টুডেন্ট দেখো, পুরো আবরণ। এটা হচ্ছে নারকেলের কি শ্বাস। তোমরা একটু ভাবো তো, এগুলো তো কোষ, ঠিক কিনা? ধরা যাক এই কোষ থেকে একটা কোষের ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তাহলে এই কোষের ভেতরে যে সাইটোপ্লাজমে যে পানিগুলো ছিল, এই পানিগুলোর ভেতরে থাকতে পারবে? পানিগুলো তখন কী হবে? বাইরে হওয়া শুরু করবে, ঠিক কিনা? একটা ঘরের মধ্যে তুমি যদি 4টা বিড়াল রাখো আর 10টা মানুষ ঢোকাও ধীরে ধীরে, তো মানুষ বাড়ার সাথে সাথে কেউ বিড়ালগুলো বের হয়ে যাবে। তাহলে কোষের ভেতরে বিড়াল হচ্ছে পানি, মানুষ হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস বাড়ার সাথে সাথে পানি বের হয়ে যাবে, রাইট? তো নারকেলের ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেকটা কোষ থেকে যখন এরকম করে পানিগুলো বের হওয়া শুরু করে, তখন এখানে পানি জমা শুরু হয়। তাহলে উদ্ভিদ কোষে এই ধরনের যদি কোষ থাকে, একটা কোষের মধ্যে অনেক নিউক্লিয়াস, তাকে বলে সিনোসাইটিক। তাহলে এই নারকেলটা হচ্ছে সিনোসাইটিকের উদাহরণ। তাহলে বলো তো, সিনোসাইটিক কোষ নারকেলে পাওয়া যায় কি না? যায়। সিনোসাইটিক কোষ যে নারকেলে আছে, এটার প্রমাণ কি? নারকেলের পানিগুলা বাইরে থাকার তো কথা না, ভেতরে থাকার কথা। কেন বাইরে চলে আসছে? কারণ ভেতরে অনেক নিউক্লিয়াস জমে গেছে এক একটা কোষের মধ্যে। তাহলে এখন যদি আমি প্রশ্নের এরকম করে প্রশ্ন দিই যে নারকেল, আচ্ছা আমি একটা প্রশ্ন দিই, তোমরা উত্তর দাও। একটা ছোট ব্রেক নিব আমি এখন। ব্রেক নেব না শেষ করবো? মহিব, কয়টা বাজে? 12:06। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও, দিয়ে তোমরা সবাই চলে যাও। প্রশ্নটা হলো, সিনোসাইটিকের উদাহরণ কোনটি? ফানি কোশ্চেন আর কি। গ্লাসের পানি, নারকেলের পানি। উত্তর দাও। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। সিনোসাইটিকের উদাহরণ কোনটি? মানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, এটা উদাহরণ কোনটি? এখনই ক্লাস শেষ করব। তোমাদের আব্বা আম্মারা খুশি হয় না আমি অনেকক্ষণ ধরে তোমাদের পড়াই? টিচার অনেকক্ষণ ধরে পড়াইতেছে, দুইটা ব্যাপার হতে পারে। একটা হচ্ছে আব্বা আম্মা খুশি হতে পারে এই জন্য যে টিচার অনেকক্ষণ ধরে পড়াইতেছে, আর একটা কারণে খুব বেজার হইতে পারে, টিচার তো নিজে বোঝাইতে পারে না, এই জন্য ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতেছে। 3টা উত্তর আসছে, 4টা আসছে, 5টা, 6টা। তোমাদের কি লজ্জা লাগে না যে তোমরা সবাই ভুল উত্তর দিতেছো এত কনফিডেন্টলি? একটু দেখো তো, এই এদিকে দেখ। সিনোসাইটিক বলতে কি বোঝায়? একটা কোষ যার ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস, রাইট? এই ঘটনাটা কি বলা হয় কিন্তু মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে নিউক্লিয়াসগুলো খালি বিভাজিত হচ্ছে, সাইটোপ্লাজমের কোনো বিভাজন হচ্ছে না। ব্যাপারটার নাম মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে সিনোসাইটিক হতে পারে, প্লাজমোডিয়াম হতে পারে। প্লাজমোডিয়ামকে তো হচ্ছে আজিবুর স্যার বলেছেন সিনসাইশিয়াম, আসলে সিনসাইশিয়াম নাম হবে। প্রাণী কোষে সিনসাইশিয়াম, উদ্ভিদ কোষে সিনোসাইটিক। ওকে, লুক, সিনোসাইটিক মানে কি? একটা কোষ যার ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস। উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদে, রাইট? এখন তোমরা আমাকে বলো তো, নারকেলের পানি কি কোষ? এটা কি কোষ? পানি কি কোষ? কোষের একটা উপাদান হতে পারে পানি, যে কোষে এতটুকু পানি থাকতে পারে। তাহলে নারকেলের পানি কখনোই সিনোসাইটিকের উদাহরণ নয়, বরং এটা হতে পারে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন
বা সিনোসাইটিকের প্রমাণ কোনটি? নারকেলের পানি। ওখানে যে সিনোসাইটিক কোষ আছে তার প্রমাণ কি? নারকেলের পানি। এই এলাকায় যদি অনেক মানুষ থাকে তাহলে আশেপাশে কি হবে? ঘাস টাস যেগুলো থাকবে ওগুলো ঘাসগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? রাস্তা হাঁটাহাঁটির জন্য। তাহলে এখন তোমাকে বলবে যে এই এলাকায় অনেক মানুষ আছে, তার প্রমাণ কি? ঘাসগুলো মরে গেছে, ওইটা প্রমাণ। বাট ঘাসগুলো তো আর মানুষ না। ঠিক তেমনি সিনোসাইটিক বলতে একটা কোষের কথা বলা হয়েছে, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে কোষের ভেতর অনেক নিউক্লিয়াস হয়েছে। তাহলে নারকেলের পানি তো আর সিনোসাইটিক হতেই পারে না। সিনোসাইটিক একটা কোষ, বহু নিউক্লিয়াসধারী কোষ। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা।